আসবে ভাই এখানটা দিতে বললো ওনাদের নাকি আচ্ছা জেনারেল এসি কখন চালু হবে? না গরম তো একটু পরে হবে, একটু পরে, এখন তো সবাই ঠান্ডা, একটু পরে গরম হবে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। মাসুদ ভাই দরজাটা বন্ধ হবে। আপনাদেরকে সকালবেলা অনেক অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা আস্তে আস্তে আমরা পরিচিত হব, এখনই না, আস্তে আস্তে পরিচয় হবে আমাদের, ঠিক আছে? আস্তে আস্তে আমাদের পরিচয় হবে। তার আগে আপনাদেরকে, আপনারা তো প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানেন যে কি কে আসবে আর কি কে আসবে না, জানো তো এটা নাকি? আচ্ছা আচ্ছা good। তারপর আমি জানাই দিব তোমাদের, সমস্যা নেই। তুমি করে বলি, তোমরা তো অনেক ছোট। আমি ছোট, আমাকে মারবেন না। আচ্ছা একটু দেখো, হ্যাঁ খুব মনোযোগ দিতে হবে, মনোযোগের বাইরে যাওয়া যাবে না। দেখো আমি একটা সংখ্যা লিখেছি, কি লিখেছি? 32, 8, 10। কি লিখেছি বলো তো? 32, 8, 10। সবাই বলো 32, 8, 10। 32, 8, 10। 32, 8, 10। 32, 8, 10। আচ্ছা এখন এই যে 32টা লিখেছি, তোমরা কি বুঝতে পারছো যে এটা কি? স্যার এটা কি হবে? এটা একটা সংখ্যা। আচ্ছা ভেরি গুড। এখন এই 32কে যদি আমরা ভাঙাই তাহলে কিভাবে ভাঙাতে পারবো? ধরো বিভিন্ন ভাবে ভাঙানো যায়, তাই না? আমি 24-এর সাথে 8 দিলে 32 হবে, 28-এর সাথে 4 দিলে 32 হবে। কিন্তু আমি ভাঙাবো একটু ডিফারেন্ট থেকে। দেখো আমি ভাঙিয়েছি কিভাবে? 26, তারপরে কত দিয়েছি? 6। তারপরে আমরা মুক্তিযুদ্ধ দিয়েছি কত? 71। তারপরে দিয়েছি কত? 64। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে স্যার এটা আবার কি লিখলেন আপনি, তাই না? এরকম মনে হচ্ছে না? আচ্ছা এটা হচ্ছে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ আছে কতটি? অর্ধমাত্রা কতটি? মাত্রাহীন কতটি? গুড। এখন এই জায়গায় দেখো আমি 26 লিখেছি আর কত লিখেছি? 6 লিখেছি। 26 কি বেশি না? এরকম কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে? সো একটু কনসিয়াস থাকো, দুষ্টামি করো না। হ্যালো মেহেদী ভাই, হ্যাঁ আসছি ভাই, আমি ক্লাস নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যাঁ মেহেদী ভাই, হ্যাঁ সবাই বলি 32, 8, 10 বলি 32, 8, 10। 32, 8, 10। 32, 8, 10। আচ্ছা বলো তো ব্যঞ্জন বর্ণ কতটি? ব্যঞ্জন বর্ণ 39টি। কতটি? 39টি। হ্যাঁ না আমি জাস্ট আমি ঢুকি ভাই, আমি বলি যে দেরি হবে। অনলাইনে আছেন আপনি? ঠিক আছে ঠিক আছে। এই যারা অনলাইনে আছেন ঘুমানো যাবে না, লেপের নিচে। আর আমরা এই যে রাস্তায়, রাজপথে রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েই ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে তাহলে দেখো ব্যঞ্জন বর্ণ কতটি? 39। দেখো ব্যঞ্জন বর্ণের শুরুতে কি আছে? ব্যা আছে, মানে ব্যা বতে বেশি। ব্যঞ্জন বর্ণ মানে কি? বেশি। তারপরে কি স্বরবর্ণ কতটি আছে? 11টি। টোটাল কতটি আছে? 50টি। বাংলা বর্ণমালায় টোটাল বর্ণ আছে কতটি? 50টি। এখন দেখো তো 32 আর 8 কত হয়? 40 হয়। 40 আর 10 কত হয়? 50 হয়। তাহলে 50টি বর্ণমালা আমরা পেয়েছি। এখন দেখো বাংলা বর্ণমালা, এখন এই 32টা তো সবগুলোই ব্যঞ্জন বর্ণ না, ব্যঞ্জন বর্ণ, সেখানে তো স্বরবর্ণও আছে। আবার এখানে দেখো, এখানে এগুলো কি সবগুলোই ব্যঞ্জন বর্ণ না? এখানে তো স্বরবর্ণ আছে, এখানে স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে দেখো এখানে এই যে 26 এবং 6 লিখেছি, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ।
মানে বড়টা ব্যঞ্জন বর্ণের, ছোটটা কি স্বরবর্ণের। তাহলে ব্যঞ্জন বর্ণ কতটি? 26টি। এখানে ব্যঞ্জন বর্ণ কতটি? 7টি। এখানে কতটি? 6টি। তাহলে পরীক্ষা যদি আসে যে বাংলা বর্ণমালায় স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কতটি, তাহলে পরেরটা চিন্তা করবা। ঠিক আছে, সবাই একটু বলি। 26 6 71 64 26 6 71 64। মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, আমি একটু মিশিয়ে দিয়ে জিজ্ঞেস করি তো, দেখতে পারো কিনা। তোমরা লাইফের সবচেয়ে মানে অল অফ ইউ তোমরা লাইফের অনেক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছো। ঠিক আছে, আমি টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে আমি 2000 তোমরা যখন মনে হয় প্রাইমারি স্কুলে পড়ো তখন আমি এডমিশন টেস্ট পড়াই। মানে বুঝতে পেরেছো? মানে আমার 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আমি বিসিএস কোচিং এ পড়াই, যে একটা হকলো আছে না, দেখেছো এখানে জাজ হয় যারা, ওদেরও আমি পড়াই। আইকন প্লাস এদেরও আমি পড়াই। তো আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমার সবচেয়ে ভালো লাগে, মানে সবচেয়ে বেশি বিদ্যুতা তৈরি হয় যারা নার্সিং করে তাদের সাথে। কেন? কারণ এই মানুষগুলোকে দেখলেই মনে হয় যে এরা মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়েই পড়তে এসেছে। তো এই যে মানুষের সেবা করার মানসিকতা, এটা কি সবার থাকে? সবার কিন্তু থাকে না, সেটা কিন্তু তোমাদের আছে। তো তোমরা কিন্তু মানে লাইফের খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো। ঠিক আছে, কথা বলা যাবে না, করতে হবে। এবার দেখো তাহলে কি বলো, 26 6 71 64 26 6 71 64 বলো। 26 6 একই, আমাকে দেখা যায় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরাই দিচ্ছি। আমাকে কেন দেখা যায় না? এই শর্ট প্লে বলো। 26 6 71 64 দেখা যায়? 26 6 71 64 26 6 71 64। তাহলে মনে থাকবে? আচ্ছা, যারা যারা কেবল আসছো তারা তারা দেখো একটু, আমি বলেছি যে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা কতটি? কতটি? 10টি। আচ্ছা, এবার একটু দেখি বর্ণ কাকে বলে। বলো তো, বর্ণ কাকে বলে? স্বরবর্ণের অর্থাৎ মানে ধ্বনির লিখিত রূপকে কি বলে? বর্ণ বলে। ধ্বনি কি জিনিস? মানুষের কণ্ঠ নিঃসৃত আওয়াজকে কি বলে? সবাই একটু বলি, মানুষের কণ্ঠ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। মানুষের কণ্ঠ নিঃসৃত আওয়াজকে কি বলে? ধ্বনি বলে। মানুষের কণ্ঠ নিঃসৃত আওয়াজকে কি বলে? ধ্বনি বলে। বুঝতে পেরেছো তোমরা সবাই? ওকে, ভেরি গুড। তাহলে দেখো, তাহলে বর্ণ আমরা কত প্রকার পেয়েছি? 2 প্রকার পেয়েছি। তাহলে স্বরধ্বনির লিখিত রূপকে কি বলবো? স্বরবর্ণ। আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে কি বলবো? ব্যঞ্জন বর্ণ। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, ভেরি গুড। এবার একটু দেখো, তোমাদের মনে থাকবে? হ্যাঁ। একটু পরে লিখি। আচ্ছা, এবার আমার সাথে একটু বলো তো, তোমার কি মন খারাপ? একটা গল্প বলি তাহলে। হ্যাঁ, একজন লোক ঢাকায় নতুন আসছে। ঠিক আছে, এখন ঢাকায় নতুন এসে তো এখন সে আসছে হচ্ছে মতিঝিলে। কোথায় আসছে? মতিঝিল। মতিঝিলে আসছে। মতিঝিল নামটা কেন মতিঝিল হলো? ফার্মগেট নামটা কেন ফার্মগেট হলো জানো? এগুলো জানার চেষ্টা করবা, যেটা কেন হলো। ফার্মগেটে আগে অনেক গরু ছিল, তো ফার্মের গেট সেটা ছিল কি? ফার্মের গেট, ফার্ম গেট। ঠিক আছে, তোমার বাসা কি গাইবান্ধা? তাইলে গাইবান্ধা কার বাসা? গাইবান্ধা। গাইবান্ধা কেউ আছো? রংপুরের কেউ আছো? রংপুরের কেউ আছো? বগুড়া? বগুড়া? বরিশাল? বলতো ধরে ধরে এমন একটা মাইল দেবো একদম চলে যাবে। বগুড়ার মানুষ কিভাবে কথা বলে বলো তো? বগুড়ার মানুষ আলু আলু অক্কেলি আলু, এটি উটি কুটি পাওয়া যায়। হ্যাঁ, আসো, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার গ্রাম ইন ইউনিক্লো। তো আলু আলু অক্কেলি আলু মানে কি? এসেছো এসেছো, ওকে কেন নিয়ে এসেছো? আবার চিরং মানুষ কিভাবে কথা বলে? চিরঙে আজ সাতকে ফোন কথা নবজিতি হড়ে। ঠিক আছে, আবার রংপুরের মানুষ কিভাবে কথা বলে? আমার চ্যাংরাটা কুন্টি গেছে, আমার বাড়ি অম্পুর। কি আপনার বাসা কোথায়?
হ্যাঁ ও চাতুর, চাতুর পানিকে বলে ফানি। আমার একটু ফানি দরকার, আমি বলছি তাহলে তোমাকে একটু গল্প শোনাচ্ছি, দাঁড়াও। করে অনেক ফানি, নাই কোনো মানি। ওকে, তাহলে এই কোথায় গেছে, কোথায় আসছে? মতিঝিল, আসো আসো। কোথায় গেছে? মতিঝিল। মতিঝিলে এসে বিশাল একটা শাপলা চত্বর দেখার পরে তার মনে হলো যে এটা কে বানিয়েছে। তখন সে জিজ্ঞেস করেছে যে এটা কে বানিয়েছে। তখন সে বললো জানি না ভাই। তারপরে আরেকটু আবার সামনে আসছে, বিশাল ব্যাংক আছে না, বাংলাদেশ ব্যাংকের বিশাল ভবন। তো বলছে এটা কে বানাইছে ভাই? জানি না ভাই। তারপর আবার একটু সামনে আসছে, তো আইসা ওই তোমাদের হচ্ছে সচিবালয় আছে না, সচিবালয় দেখেছে। তো সচিবালয় দেখার পরে বলছে যে এটা কে বানিয়েছে। ও এটার আগেও বলেছে যে এই যে বায়তুল মোকাররম মসজিদ, এটা কে বানিয়েছে? জানি না। তো যেখানে যেটা জিজ্ঞেস করে মানুষ জানে কি এগুলো কে বানিয়েছে, তোমাকে বললে তুমি বলবা না যে জানি না ভাই বা জানি না আঙ্কেল, তাই না? এটাই তো বলবা। আচ্ছা, এরপরে আসার পর এই সুপ্রিম কোর্টের মধ্যে দেখে যে একজন মানুষের জানাজা হচ্ছে। তো এখন জিজ্ঞেস করেছে কার জানাজা হচ্ছে? জানি না ভাই। ও মা, এই জানি না ভাই এত ভালো লোক ছিল, এত কিছু করছে, আজকে জানি না ভাই জানাজা হচ্ছে। বুঝছো তোমরা? মানে জানি না ভাই তো ভালো মানুষ, সে তো এত কিছু বানিয়েছে, এখন একজন মানুষের জানাজা হচ্ছে। কার জানাজা হচ্ছে? জানি না ভাই। সবাই বলো কচুটা তো প, বলো কচুটা তো প, 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 কচুটা তো প। বলো কচুটা তো প, 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 কচুটা তো প। আচ্ছা, এটা কি লিখেছি দেখো। ক খ গ ঘ ও চ ছ বর্গীয় জ ঝ ইয়। এই বন্ধ করতে হবে বইটা। ড ঠ ড ঠ, আমি তো তোমাদের বই দাঁড়িয়েছি। ড ঠ ড ঠ, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ত থ, ত থ, দ ধ। ও এটা তো পরের সংখ্যাটা লিখেছিলাম, এই জন্য এরকম হয়েছে না। চ ছ জ, ট ঠ ড, ত থ দ, প ফ, প ফ, ব ভ ম, ত ত থ দ ধ দন্ত ন। আচ্ছা, এটা মানে এখন ঠিক আছে না? দেখো তো ক খ গ ঘ ঙ, চ ছ বর্গীয় জ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য ন। তো এই জায়গায় লিখতে হবে ত থ দ ধ দন্ত ন। তার এই উল্টা হয়ে গেছে প ফ ব ভ। একটু দেখো বাবা, চাপ নেই, রিল্যাক্স। বলো কচুটা তো প, কচুটা তো প, কচুটা তো প, ক খ গ ঘ ঙ, চ ছ বর্গীয় জ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ত থ দ ধ দন্ত ন, প ফ ব ভ ম। এবার তোমরা বলো তো আমাকে কেউ একজন, হ্যাঁ বাবু তুমি বলো তো, এই ত থ দ ধ দন্ত ন এটা কোন বর্ণ? কে বলেছে দন্ত বর্ণ? কে বলেছে? তুমি বলেছে। তুমি ঢাকা নার্সিং কলেজে চান্স পাবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো হবে। জয় বাংলা। না তুমি বলো তো এটা কি বর্ণ বাবা? এটা হ্যাঁ, সরি স্যার আমি তো জানি না স্যার কি বর্ণ হবে। এই যে এইটা। আচ্ছা, মানে তোমরা অনেকেই পারছো, অনেকেই পারছো না, তাই না? আজকের পর থেকে তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, বসো বাবা। এবার দেখো আরেকটু না, ওকে এখন ঠিক আছে, এখন দেখা যায়। ওকে, এবার একটু দেখি। তাহলে দেখো এই যে তোমাদের কনফিউশন, তোমরা উপরের ঠোঁট নিচের ঠোঁটের সাথে লাগাবা না। এবার আমাকে যেগুলো শব্দ বলতে বলবো এগুলো একটু বলবা। বলো তো হাওয়া, বলো তো হাওয়া,
উপরের ঠোঁট নিচের ঠোঁটের সাথে লাগাবা না। বলো তো আও বাহ। একটা ছোট বাচ্চা জন্মের পর যখন সে কথা বলা শেখে তখন সে প্রথম কোনটা বলে জানো? কোনটা বলে? বলে কি বলে না? কেন বলে জানো? কারণ ওই বেটার দাঁত নেই। যখন দাঁত গজায় তখন সে কি বলে জানো? কারণ তার জিহ্বাটা দাঁতের মাথায় গিয়ে, দেখো তো তথা তথা দন্তন্য বলো তো একটু, বলো তথা তথা। দেখো না তোমার জিহ্বার মাথাটা উপরের দাঁতের গোড়ালিতে গিয়ে হালকা করে এরকম করছে না, ঢেকির মতো করছে এরকম। অর্থাৎ ওর যখন দাঁত গজায় তখন সেটা ওভাবে বলে। তার মানে এই বর্ণ উচ্চারণের সময় তোমার কোনটা গুরুত্বপূর্ণ লাগছে? ঠোঁট লাগছে। সবাই বলো তো একটু পপ পপ ম, বলো তো পপ পপ ম, বলো বলো পপ পপ ম। তার মানে কি যখনই তুমি পপ পপ ম বলছো দেখবা উপরের ঠোঁটটা নিচের ঠোঁটের কাছে গিয়ে এরকম করছে না, হালকা করে হালকা করছে না এরকম। উপরের ঠোঁট নিচের ঠোঁটের সাথে লাগাবা না। এবার বলো তো বাবা, বলো বাবা, এরকম হচ্ছে না? গুড, ভেরি গুড। ওকে, তাহলে এই বর্ণটার নাম কি? কষ্ট বর্ণ। কষ্ট বর্ণ বা ছোট বর্ণ, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো এভাবে তো তোমরা এটা প্র্যাকটিক্যালি বলেছো, কিন্তু এগুলো সবগুলো তো প্র্যাকটিক্যালি ওইভাবে বলা যাবে না, এই জন্য এটা বুদ্ধি আছে। দেখো প্রথমে দেখো একটা শিশু ছোট থেকে বড় হয় না? কি হয়? ছোট থেকে বড় হয়। কি হয়? ছোট থেকে বড় হয়। তাহলে দেখো আমরা প্রথমে নিচ থেকে উপরের দিকে যাব। দেখো এই বাবা তুমি আসো তো, তুমি আসো, তুমি হ্যাঁ সামনে আসো। তোর নাম কি? রহিদুল, আসো। ভেরি গুড বয়, ইওর হেয়ার কাট ইজ জোস। এখানে সামনে বসো, এদিকে আসো। দেখো এই কোথায় হাত দিয়েছি আমি? ঠোঁটে। কোথায়? ঠোঁটে। ঠোঁটের পরে কি আসে? ঠোঁটের পরে কি? ঠোঁটের পরে কি আসে? দাঁত আসে না? দাঁতের নাম কি? আর একটু যদি ও হা করে মাঝখানটা দেখা যায় না? দেখা যায় মাঝখানটা? এটাকে বলবো কি? মূর্ধা। কি বলবো? মূর্ধন্য বা মূর্ধা। তারপরে যখন ও বেশি হা করবে, হা হা, কি দেখা যায়? তালু। কি দেখা যায়? তালু। তালুর ভালো নাম কি? আর যদি ও অনেক বেশি হা করে, অনেক বেশি হা, তাহলে কি? যাও। কি দেখা যায়? বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা হ্যাঁ ওয়েলকাম টু আওয়ার গ্রামীণ নিকলো। ওকে, দেখে বুঝতে পেরেছো? এবার দেখো ক্লিয়ারলি একটু বোঝার চেষ্টা করো, একটু মনোযোগ দাও। লুক এট মি। এখানে দেখো আমি প্রথমে হাত দিয়েছি কোথায়? ঠোঁটে। ঠোঁটের পরে কি আসে? দাঁত। দাঁতের পরে কি আসে? মাঝখানটা আসে। তারপরে কি আসে? তালু। তারপরে কি আসে? কণ্ঠ। এবার তুমি একটু উপর থেকে নিচের দিকে যাও তো। যে দেখো প্রথমে তোমার কি আছে? কণ্ঠ। কণ্ঠের পরে কি আছে? তালু। তারপরে কি? মূর্ধা না? মাঝখানটা। তারপরে কি? দাঁত। তারপরে কি? ঠোঁট। চুপ করে যাও। যদি কোনো কিছু বলার না থাকে তুমি কি হয়ে যাবে? চুপ করে যাবে। বুঝে নেবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ স্বার্থপর। তোমার সাথে স্বার্থের দ্বন্দ্ব হলেই তুমি তার কাছে কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। এই জন্য আজকে থেকে মনে কোঠায় একটা জিনিসে রাখবা যে আমি সেলফ রিলিয়েন্ট হব। কি হব? আমি কারো টাকায় চলবো না, আমি আমার টাকায় চলবো। আমি একজন বাংলাদেশের স্বনামধন্য নার্স হব, সেবক হব। বুঝতে পেরেছ? মনের মধ্যে এটা সেট করে নাও। ঘুরঘুরাইটিস রোগ হলে কিন্তু হবে না। ঢাকায় যারা নতুন আসে ম্যাক্সিমামের এই ঘুরঘুরাইটিস রোগ হয়। ঘুরঘুরাইটিস রোগ মানে হচ্ছে ঘুরে বেড়ানো। এই দোস্ত জানিস আজকে না, যাও দেখা করতে যাও। এগুলা করলে জীবনেও কি হবে না? চান্স হবে না। বাবা মা অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়েছে, সবগুলো টাকা শুধু জলে যাবে। কোথায় যাবে? জলে। আর তুমি যাবা তলে। সুতরাং টাইম ইজ মানি, টাইম এন্ড টাইড উইথ ফর নান। কারোর জন্য অপেক্ষা করে না, নিজের জন্য। সেজন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। মনের মধ্যে একটা জিনিস সেট করে নাও যে আমি সফল হবই, কেউ না পারলে আমি পারবো। ফোন টোন সবকিছু আলাদা করে রাখো, এভরিথিং আলাদা করে রাখো। নেক্সট যে কয় মাস, পরীক্ষার যে কয় মাস আছে, শুধু একটা কাজই করবা, কি? পড়া পড়া পড়া। ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই। কর্নিয়া সবসময় তোমাদের পাশে আছে। তাহলে দেখো এখন এভাবে তো আমরা সবসময় মনে রাখতে পারবো না, তাই না? প্র্যাকটিক্যালি পরীক্ষা আসলে তো আমাদের মনে রাখতে হবে। দেখো একটা সুন্দর করে দেখো, এর শেষে দন্তন্য আছে না?
এই সারির সবগুলো দন্তবর্ণ। এই সারির শেষে কি আছে? দন্তন্য। তাহলে এই সারির সবগুলো কি বর্ণ? এই সারির শেষে কি আছে? মূর্ধন্য আছে না? তাহলে এই সারির সবগুলো বর্ণ কি হবে? তোমাদের কারো বাসায় চালতার গাছ আছে? কার বাসায় আছে? তোমার বাসায়? আমাকে একটা চালতা দিও তো। তোমার বাসা কোথায়? সিরাজগঞ্জ কোথায়? উল্লাপাড়া? বেলকুচি? সাজাদপুর? থানার নাম কি? কাজীপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাজীপুরে যাওয়া হয়নি কখনো, যাবো তোমার বাসায়, তোমার বিয়েতে ইনশাআল্লাহ। সরি বিয়েতে না, অনেক দেরি আছে ওইটা। তুমি যখন চাষ পাবা তখন। আচ্ছা, আর এর শেষে কি আছে? মূর্ধন্য। তাহলে এই শাড়ির সবগুলো বর্ণ কি বর্ণ? আর এই শাড়ির সবগুলো বর্ণ কি বর্ণ? ওর বাসায় আমি কিসের আচার খেয়েছি? চালতার আচার খেতে চাচ্ছি। আচ্ছা, বলো চালতা চালতা চালতা, বলো চালতা চালতা চালতা, বলো চালতা চালতা চালতা, দিও একটু আলতা। আচ্ছা দেখো, বলো এই দেখো চালতা চ আর ত, মানে চ বর্গীয় গুলো কি ধ্বনি? তালব্য বর্ণ। চ বর্গীয় গুলো কি বর্ণ? তালব্য বর্ণ। মনে থাকবে? একজন মেয়ের নাম ছিল, আমি আইকন ক্লাসের টিচার কিন্তু, হ্যাঁ, তো ওখানে ক্লাস নিচ্ছিলাম। একজন বলছিল, এই আপনারা কি অনলাইনে আছেন? হাই। তো আইকন ক্লাসে ওখানে দেখ কেউ কতজন দেখছে? 9 জন। কয়জন? 9 জন। ও মা, 1000 মানুষের মধ্যে মাত্র 9 জন। এ কি দুনিয়া? সবাই ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে না? ঘুম থেকে উঠে দেখবে। আচ্ছা, ঘুম থেকে উঠে দেখার পর আপনাদেরকে স্বাগত। আচ্ছা, তাহলে চালতা না? তাহলে চ বর্গীয় ধ্বনিগুলো কি বর্ণ? তালব্য বর্ণ। বলেন, বলো চ বর্গীয় ধ্বনিগুলো তালব্য বর্ণ। 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 বুঝতে পারছো তুমি আমার কথা? ক্লিয়ার? চ বর্গীয় ধ্বনিগুলো তালব্য বর্ণ। মনে থাকবে? বলেন চ ছ জ ঝ ইয়, চ ছ জ ঝ ইয়, চ ছ জ ঝ ইয়। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার দেখেন তো আরেকটা জিনিস মনে রাখবেন, এভাবে মনে রাখতে পারেন আপনারা তো কয়েকটা সিস্টেম শেখাচ্ছি। তাহলে চ বর্গীয় গুলো তো তালব্য বর্ণ, এটা তো মনে থাকবে নাকি? চালতা বা চৈতি, চৈতি চালতার আচার পছন্দ করে। কি বলেছি? কারণ আমার চৈতি নাই তো। তোমাদের মধ্যে কারণ নাম চৈতি আছে? না। আছে? ওকে, তোমার নাম কি? আমার নাম রাফিয়া উদ্দিন। রাফি। রাফিয়া উদ্দিন। তোমার নাম? শুক্তি। ওকে, শুক্তি। ওকে, এবার দেখো ক বর্গীয় ধ্বনিগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। সবাই বলো তো, দেখো ঠোঁটও লাগতে হবে না, দাঁতও লাগবে না, কিচ্ছু লাগবে না। বুড়া মানুষদের দাঁত থাকে না, তবু তারা ক বর্গীয় ধ্বনিগুলো ভালোভাবে বলতে পারে। সবাই বলো তো একটু, ক খ গ ঘ ও। কিছু লাগে না? কিছু লাগে, শুধু কণ্ঠ লাগে। ঠিক আছে, এই যেটা। ওকে, তুমি কি হিন্দু সম্প্রদায়ের আছো? কে আছো না? তোমরা 2 জন, তোমরা উলু দিতে পারো? উলু দিতে পারো না? আচ্ছা, এবার দেখো আমাদের পাশে হিন্দু ভাষা ছিল তো, তখন আমরা ওদের দিতে ছোটবেলা থেকে আমরা শিখতাম, সুন্দর পারতাম। তাহলে বলো কতে কণ্ঠ? চালতা চালতা চালতা। তয় শেষে মূর্ধন্য আছে, তাই এই শাড়ির সবগুলো মূর্ধন্য বর্ণ। ত বর্গীয় ধ্বনি শেষে দন্তন্য আছে, তাই দন্ত বর্ণ। তোমার কি আজকে প্রথম ক্লাস? আজকে প্রথম ক্লাস? তোমার কি মিষ্টি খাবো? যেদিন চাষ পাবো ওই দিন। আর এটা কি বর্ণ? ওষ্ঠ বর্ণ। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? কোনো ভেজাল আছে? ওকে, এবার বলো তো 13 ছোট না 24 বড়? যেটা বলছেন ওইটাই স্যার, রাইট। বলেন 13 ছোট 24 বড়। 13 ছোট 24 বড়। সবাই চারটা উঠে নেন। কে ওঠার নাই? বেশি দূর যাওয়া যায় না, আমার আবার পায়ে বেরিয়ে লাগিয়েছে। দিদি আপনারা লিখেছেন কিনা? আমার পাশে কি জামালপুরে? কোথায়? লিখেছেন? লিখেছেন?
আচ্ছা, যারা বোঝনি, কোন অংশটা বোঝনি একটু বলবো আমাকে। আমি এখানে দেখো 5টা বর্গ লিখেছি, একটু মনোযোগ দাও। আমি কয়টা বর্গ লিখেছি এখানে? 5টা। ক থেকে ম পর্যন্ত এখানে কয়টি বর্গ আছে? 5টি। অর্থাৎ এটাকে একটা বর্গ বলে। বর্গ মানে দেখো এখানে বর্গক্ষেত্র চিনো না তোমরা, যেটা 4টা অংশই কি সমান, এটাই তো বর্গ নাকি? এখানে একটা বর্গ বানিয়েছি আমি। এই বর্গের এই সারিতে কয়টা আছে? 5টা। 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 চারিদিকে সমান না? আর এখানে কয়টা বলবে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। প্রত্যেকটার মধ্যে বর্ণ আছে কয়টা? 5টা। পাঁচা পাঁচা কত? 25। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন পরীক্ষায় আসে যে তথ, দথ, দন্ত নয়, এগুলো কোন বর্ণ? তাহলে আমরা কি দিব? দন্ত বর্ণ। এটা মনে রাখার জন্য কচটতব মনে রাখবা। মনে রেখে কচটতব মনে রেখে বলবা, আচ্ছা স্যার তো বলেছিল যে শেষেরটা থেকে শুরু করবো, তাহলে প্রথমে ঠোঁট, তারপরে দাঁত, তারপরে করে, তারপরে তো তালু, তারপরে তো কণ্ঠ। আচ্ছা, আমার তো ভেজাল লাগতেছে, তাইলে আমি ভাই উপর থেকে গেল কণ্ঠ, তারপরে তালু, তারপরে তো মূর্ধা। মূর্ধা যদি না বুঝলা ডাইরেক্ট দাগ বুঝলা দিই, তাহলে তো মাঝখানে একটা ফাঁকা বুঝলা যায়, তাহলে তো মাঝখানে একটা কইতে হইব। ও মনে পড়ছে, মনে পড়ছে, মূর্ধা, দাঁত, ঠোঁট। ঠিক আছে? আচ্ছা, এইভাবে তো স্যার পড়াইছিল, ওইটা তো ভুলে গেছি। আর স্যার যেন কি বলছিল, ট বর্গের শেষে যদি মূর্ধন্য থাকে, ও ইয়েস, মনে পড়ছে। তাহলে তো এগুলো মূর্ধন্য বর্ণ। আচ্ছা, চ বর্গটা তো মনে থাকতেছে না। স্যার না বলছিল চৈতি চালতার আচার খায়। ও চতালব্য, পাইছি। এবার আমার আটকায় কে? এবার বৃত্ত বার করবা। না না, এটা তো এক একজন এক একটা ভাববে, তুমি তো সবটা ভাববা না। আরে ভাবতে হবে না বাবা, হয়ে যাবে। তোমাদের কি এটা কি বোঝনি কে কে? এটা বোঝনি কে কে? বুঝেছো তুমি? তুমি 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 মন খারাপ? তুমি ওকে, ভেরি গুড। এবার বলো 13 কত? 13 কি? 13 ছোট না? আচ্ছা, ছোট মানে অল্প প্রাণ। ছোট মানে কি? অল্প প্রাণ। আর বড় মানে কি? মহাপ্রাণ। আচ্ছা, অল্প প্রাণ মানে কি? যে ধ্বনি উচ্চারণের সময় কি বলেছি? যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের, হ্যাঁ বাবা আসো, বাতাসের চাপের স্বল্পতা থাকে। কি বলেছি? যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপে বাতাসের চাপে কি? স্বল্পতা থাকে। বাতাসের চাপের কি থাকবে? স্বল্পতা। আর এটার সময় কি থাকবে? বাতাসের চাপের কি থাকবে? আধিক্য থাকবে। আচ্ছা, তাহলে বর্গের 1 নম্বর এবং 3 নম্বরটা এটাকে বলবো অল্প প্রাণ। কি বলবো? অল্প প্রাণ। আর বর্গের 2 নম্বর এবং 4 নম্বরটাকে কি বলবো? মহাপ্রাণ। আর দেখো তো, এটা বলো তো, বলো। হ্যাঁ বাবা, বসো বসো। কি? এটা কি নাক লাগছে না? তাহলে এটার নাম কি বর্ণ? নাসিক্য বর্ণ। ভেরি গুড। কি বর্ণ এটা? নাসিক্য বর্ণ। তোমাদের কি মনে আছে এটা কি বর্ণ হবে? নাসিক্য বর্ণ হবে। তাহলে দেখো, বর্গের 1 এবং 3 নম্বরটা কি প্রাণ? অল্প প্রাণ। আর বর্গের 2 নম্বরটা এবং 4 নম্বরটা মহাপ্রাণ। কিভাবে দেখো, আমি যদি বলি ক, তারপরে খ বলতে একটু বেশি সময় লাগছে না? ক, খ, গ, ঘ, চ, ছ, জ, নাকি জ এরকম বলা যায়? এটা তো বলা যায় না? বলা যায়? ট, ঠ, নাকি ট এরকম বলা যায়? ড, ঢ। বুঝতে পেরেছো? আচ্ছা, একটু তুলে নাও তো সবাই। তাহলে লিখে নাও, বর্গের 1 এবং 3 অল্প প্রাণ, 2 এবং 4 মহাপ্রাণ। অল্প প্রাণে লিখে নাও, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে। ভাইয়া 32 আর 10 একটু পর্যন্ত বুঝলে গেলাম। আচ্ছা, এটা আমি আবার রিপিট করব, ঠিক আছে? 32 হচ্ছে এখানে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ। লিখে নাও, পূর্ণমাত্রা। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা। আচ্ছা, এই জিনিসটা কি একটু দেখো। ধরো আমি যদি লিখি ড, তাহলে পুরো মাত্রা দিয়েছি না? মাত্রা মানে যে টানটা। কিন্তু যখন আমি মূর্ধন্য লিখবো তখন কিন্তু অর্ধেক মাত্রা দিয়েছি, তাহলে এটা হলো অর্ধমাত্রা। আবার অনুস্বরের মধ্যে কি কোনো মাত্রা আছে? এরকম দেওয়া যায়? এটাই হচ্ছে মাত্রাহীন। আর এটা হইতেছে অর্ধেক মাত্রা, এটা হইতেছে পূর্ণমাত্রা। এরকম বর্ণ আছে 32টা। এখন কি বুঝতে পেরেছো তোমরা? লিখে নাও, পূর্ণমাত্রা 32, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন কতটি? 10টি।
এই আপনারা অনলাইনে যারা আছেন বুঝতে পারছেন? কোনো কমেন্ট করছে কিনা দেখো তো। হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ তাহমিনা আক্তার রিমা, থ্যাংক ইউ। তাহমিনা আক্তার রিমা সবসময় মনোযোগী স্টুডেন্ট। আপনার কর্নিয়ার পেজে আমার ক্লাস দেখেননি? না দেখেছো? আইকন ক্লাসের পেজে আমার অনেক ক্লাস আছে, দেখতে পারেন আপনারা অনলাইনে। এটা তো প্রাইভেট। হ্যাঁ না না প্রাইভেট ক্লাস না, ওপেন প্রমোশনাল ক্লাস। এই যে কি বাবা দেখো, আপনাদের নার্স হলে অনেক ভালো মানাবে আপনাদের, সুন্দর ভালো মানাবে। দেখেন তুলেছেন, এগুলো তুলেছেন। আচ্ছা তাহলে বর্গের 1 এবং 3 কি? অল্পপ্রাণ। 2 এর 4 মহাপ্রাণ। অল্পপ্রাণ কি? আমার সাথে বলেন, যে ধ্বনি বলেন উচ্চারণের সময় বাতাসের চাপে স্বল্পতা থাকে তাকে বলে অল্পপ্রাণ। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে তাকে বলে মহাপ্রাণ। আচ্ছা, এবার দেখবো অঘোষ আর ঘোষ কি? অঘোষ আর ঘোষ। তোর নাম কি? হ্যাঁ তোর নাম? হ্যাঁ তৌফিক। লুকিং ভেরি গুড। ওকে তৌফিক, এবার দেখো আমার আপন ছোট ভাইয়ের নাম তৌফিক। এবার দেখো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে। দুষ্ট দুষ্ট ওকে, ইদানিং ছেলেপেলেগুলো একটু দুষ্টই হয়। এবার একটু দেখো বর্গের প্রথম দুটোকে বলা হয় অঘোষ ধ্বনি। এখন কথা হচ্ছে অঘোষ ধ্বনি জিনিসটা কি? অঘোষ ধ্বনি মানে হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় এই যে উঁচু জায়গাটা আছে না, এটাকে বলা হয় স্বরতন্ত্রী। এটা কাঁপে না। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না তাকে বলা হয় কি? অঘোষ। এটাকে বলতে হয় এভাবে, আমার সাথে বলো সবাই, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলে অঘোষ ধ্বনি। সবাই একটু লিখে নেই, অঘোষ ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময়, বাবা দেখা যাচ্ছে, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না। অ মানে কি? না না, অ কি সবসময় কি নেগেটিভ না? কাজ অকাজ, হ্যাঁ অচল, হ্যাঁ না বোধ হয় না, তাকে কি বলে? অঘোষ ধ্বনি বলে। কি ধ্বনি বলে? অঘোষ ধ্বনি। বাংলায় কত মার্ক থাকে? 20। অনেক মার্ক বাংলায়। ইনশাআল্লাহ আমি তোমার ক্লাস নিব, বাংলায় 20-এ কত পাবা? 20 পাবা। কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, এবং যতদিন পর্যন্ত তোমাদের ভর্তি না হয়েছে ততদিন পর্যন্ত বাংলায় যদি কোনো প্রবলেম হয় জাস্ট আমাকে জিজ্ঞেস করবা, যে কোনো সময়। এই সকাল 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, রাত 10টা 11টা 12টা, কোনো সমস্যা নেই। সব সময় আমাকে তোমরা ভাইয়া এটা কি হবে, স্যার এটা কি হবে, যে যেটা বলে সম্বোধন করো, কোনো সমস্যা নেই। সম্বোধনে আমার কোনো সমস্যা নেই। আমি কিন্তু বিসিএস এও ক্লাস নেই, ঠিক আছে? বিসিএস যারা জাজ হয় তাদের অ্যাডমিশন, নার্সিং, মেডিকেল, সব প্রবলেমে আমি সবাইকে একটা কথাই বলি, যে তোমাদের যখন যেটা প্রয়োজন, যখন যা লাগবে জাস্ট বলবা। মানে বাংলা সেকেন্ড পেপার রিলেটেড, ঠিক আছে? বুঝতে পেরেছো? যে ভাই এই জিনিসটা বুঝতে পারছি না, ধরো রাতে 11টার সময় পড়তে বসছো, ভাই এটা বুঝতে পারছি না, ভাই এটা কি হবে, ঠিক আছে? আমি আমার যোগাযোগের মাধ্যম তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ বাবা বলো। 20 মার্কের হচ্ছে আমাদের বাংলা, এর মধ্যে আমার টেক্সট বুকের বিভিন্ন গল্প থেকে কতগুলো কোশ্চেন আসে, আর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ থেকে কতগুলো। হ্যাঁ ভেরি গুড কোশ্চেন। আচ্ছা এটা এক এক সময় এক এক ধরনের কোশ্চেন হয়, বুঝতে পেরেছো? কখনো 10টা হয়, কখনো 12টা হয়, কখনো 5টা হয়, কখনো 8টা হয়, মানে এক এক সময় এক এক রকম প্রশ্ন হয়। তুমি যেটা করবে, এই যে কর্নিয়া থেকে তোমাদেরকে একটা বই দিয়েছে না, বই দিয়েছে, এই যে প্রশ্ন ব্যাংক একটা দিয়েছে, এই প্রশ্ন ব্যাংকটা বাসায় তোমাদের প্রথম কাজ হচ্ছে নার্সিং এ ভর্তির জন্য তোমাদের সবার জন্য। আমি এগুলো বলতাম শেষের দিকে, আগেই বলি। বসো, তোমার নাম কি? মিম। মিম বাসা কোথায়? আমি হচ্ছে ফরিদপুরে থাকি। ফরিদপুর বাসা তোমার? ফরিদপুর কোথায়? ফরিদপুর একদম প্রপারে। ঠিক আছে বসো।
তাহলে দেখো এই যে এই বইটা প্রথম যে কাজটা হবে তোমরা কি ডিপ্লোমা ইন নার্সিং বা বিএসসি নার্সিং যে যেটাতে করবা, ছেলেরা মনে হয় ডিপ্লোমা নাকি বিএসসি তোমরা করবা, আচ্ছা 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 যে যেটাতে করো সমস্যা নেই। তোমরা এই কোশ্চেন গুলো দেখবা, যে কোশ্চেন গুলো দেখার পরে দেখবা যে কোথা থেকে বেশি প্রশ্ন হয়েছে। প্রথম কাজ কি প্রশ্নগুলো সলভ করা এবং সেটা 1 উইকের মধ্যেই শেষ করে ফেলবা। বুঝতে পেরেছো? 1 উইক 7 ডেজ এর মধ্যেই শেষ করবা। তোমাদের অনেক বড় মনে হচ্ছে না, এটা সবই পারো তোমরা, অনেক সহজ। বুঝতে পেরেছো? ইংরেজি ক্লাস খুব মনোযোগ দিয়ে করবা। ইংরেজি একটু মনে হয় তোমাদের কি আসে, হালকা একটু কঠিন আসছে। কঠিন বলে পৃথিবীতে কোনো কিছুই নাই। এভারেস্টের চূড়ায় মানুষ উঠেছে না, মানুষ চাঁদে গিয়েছে না, মানুষ নদীর তলদেশে যেতে পারে না, ডুবুরিরা সমুদ্রে যেতে পারে না, প্রবল বর্ষণ, অনেক জোরে ঝড়, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, তারপরেও জাহাজ মানুষ চালাচ্ছে না, নাকি ভয় সেখানে যায় না? যায়। মাটির অনেক নিচে গভীর থেকে মানুষ সেখান থেকে স্বর্ণ তুলছে না, ডায়মন্ড ওঠাচ্ছে না। একজন মানুষ খুব ভোরবেলা ঘুম থেকে উঠে লেগুনা নিয়ে বের হচ্ছে না, আজিমপুর টু নিউ মার্কেট টু ফার্মগেট যাচ্ছে না? তাদের সমস্যা হয় না কেন? তাদের সমস্যা না, তোমার হবে কেন? 7 ডেজ সারা রাত জেগে নার্সরা সেবা করছে না? এইটা জাস্ট তোমার একটা মনের ব্যাপার। মানুষের 3টা হাত, ডান হাত, বাম হাত আর কি অজুহাত। এই অজুহাত থেকে তোমাদের যতদিন পর্যন্ত না তোমরা বের হতে পারছো ততদিন তোমাদের লাইফে সফলতা ধরা দেবে না। জাস্ট পড়তে বসে বাবা মার মুখটা চিন্তা করবা। যখন তুমি চান্স পাবা ঢাকা নার্সিং কলেজ বা সোহরাওয়ার্দী, ওখানে কি নার্সিং কলেজ আছে না একটা, এই নার্সিং কলেজ, বাংলা নার্সিং কলেজ, যখনই চান্স পাবো, আমি দেখেছি ওরা এত সুন্দর ড্রেস পরে মনে হচ্ছে যে এমবিবিএস ডক্টর যাচ্ছে, এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর, মানে অসাধারণ লাগে তাদেরকে। তাদের লাইফটাই অন্যরকম। ফার্স্ট ক্লাস নবম গ্রেডের কর্মকর্তা হয় তারা। নবম গ্রেডের কর্মকর্তা মানে বুঝো, বিসিএস ক্যাডাররাও নবম গ্রেডের কর্মকর্তা। যারা ওই যে তোমাদের নার্স হয় না, যারা ওই যে বিসিএস এর পিএসসির মাধ্যমে নার্স নিয়োগ পরীক্ষা হয়, বড়লে বুঝবা, তো এখান থেকে এরা দেয়, এবং এরা কি হয় ফার্স্ট ক্লাস অফিসার, সিনিয়র স্টাফ নার্স। মানে when you will be first class officer, everything will be changed. যারা তোমাকে চিনছে না, যারা তোমাকে ভালো ভালো চোখে দেখে না, everybody will salute you, এবং তোমার পরিচয় দিবে, হ্যাঁ আমার তো ভাগ্নিটা নার্স হয়েছে, ও তো ঢাকা মেডিকেল কলেজে যাচ্ছে। এবং তুমি মানে ইউ কান্ট ইমাজিন যে তুমি সফলতা পাওয়ার পরে জাস্ট তুমি একবার চান্স পেয়ে দেখো যে পুরো পৃথিবী তোমার। কি বলেছে? পুরো পৃথিবী তোমার। ম্যাথ পারো না, কম পারো, কোনো সমস্যা নেই, অন্য সাবজেক্ট ভালো পারো, সব পারতে হবে? সব পারতে হয় না। সব পারতে হয়? কত পাইলে চান্স হয়? কতর মধ্যে? 100 মধ্যে 80 পেলে কি হয়? চান্স হয়। 100 মধ্যে 80 পায় না মানুষ, 100 তে তো 80 90 পায়, 95 পায়। এটা কি আমারই কঠিন কোশ্চেন হয়? হয়। কঠিন বলে কিছু নেই। আমি তো বারবার বলেছি, তোমার কাছে যে অঙ্কটা কঠিন লাগছে তাকে অন্য আরেকজনকে দেখবে ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছে। কেন? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। রবার্ট ব্রুস, তোমরা জানো যে গল্পটা জানো, যে কতবার পরাজিত হয়েছিল? 6th বার। 7th টাইমে এসে দেখে যে একটা মাকড়সা 6 বার পরাজিত হওয়ার পরে 7th টাইমে গিয়ে সে কি হয়েছে? সফল হয়েছে। সুতরাং সাকসেস এমনি আসে না। যারা আজকে সফল, যারা আজকে সমাজে প্রতিষ্ঠিত, তারা কি? আজকে বঙ্গবন্ধুর কথা আমরা সবাই কেন বলি? 4682 দিন তিনি জেলে ছিলেন। কতদিন? 4682 দিন জেলে ছিলেন। এই জেলে থাকার কারণেই তিনি যে বাঙালির জন্য ত্যাগ স্বীকার করেছেন, এই ত্যাগের প্রাপ্তি হিসেবেই আজকে আমরা তাকে কি করি? সম্মান করি। আমরা তাকে কি করি? মনে রাখি। বুঝতে পেরেছ? পৃথিবীতে যারা ঘরের মধ্যে বৈশা খায় আর তাদের কোনো দাম নাই। এই পৃথিবীতে মানুষ সমালোচনা করে কার? মানুষের না, যারা গুরুত্বপূর্ণ তাদের। যে গুরুত্বপূর্ণ না, ক্লাসে যে কথা বলে না, চুপ করে বসে থাকে, তাকে নিয়ে কেউ কথা বলে? ক্লাসে যে বেয়াদব, ধরো বেয়াদব অনেক মেধাবী স্টুডেন্ট, বেয়াদবও গুরুত্বপূর্ণ। কোন সেন্স থেকে? কারণ মানুষের জ্বালায়, এই জন্য ওরা সবাই মনে রাখে। সুতরাং ইউ হ্যাভ টু বি ইম্পর্টেন্ট। পৃথিবীতে গুরুত্বহীন হয়ে বেঁচে থাকার চেয়ে
ওটা ভালো। গুরুত্বই নয়, বেঁচে থাকার চেয়ে না বেঁচে থাকাই ভালো, একই তো হইলো তাইলে। আচ্ছা ওকে ওকে, তোমরা কি তাহলে মনের মধ্যে বাবা, মনের মণিকোঠার হৃদয়ের গভীরে একদম আত্মার ভিতরে একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে কি? ভাইয়া এখানে আসলে মানে এইটা হয় যে আমি এই করবো সেটা করবো, বাসায় গেলে পড়বো, কিন্তু বাসায় গেলে এটা থাকে না কেন? শোনেন, বাসায় গেলে থাকে না কেন? বাসায় গেলে থাকে না কেন তার মানে তোমার ইচ্ছা শক্তিটা কম, তুমি ঢাকা ছেড়ে চলে যাও। না, যাদের ইচ্ছা শক্তি কম, এই ঢাকার হোস্টেলের বা মেসের এইসব খাবার খাওয়ার দরকার নাই, বাসায় গিয়ে নিজে সুন্দর করে রান্না করো, ঠিক আছে? আমি কিন্তু 2 বছর ধরে নিজে রান্না করে খাই। আমার বাসায় তোমাদের একদিন দাওয়াত থাকলো, আসবা। ঢাকা নার্সিং কলেজে চান্স পাবা, ফোন দিবা, ভাইয়া ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছি। হ্যাঁ হ্যাঁ বাবা তুমি আসো আসো আসো, ঠিক আছে? And I will, যারা একই যেই যারা ডিপ্লোমা তারাও সমস্যা নেই, সবার জন্যই চান্স পেলেই তাদের জন্য আমি অবশ্যই সবচেয়ে ভালো খাবারটা রাখবো। যদি মুসলিম হয় তার জন্য বিফ, আর যদি হিন্দু কমিউনিটির হয় অবশ্যই তার জন্য অন্য কিছু, দেশি মুরগি, ঠিক আছে? নট কক, নট ব্রয়লার, অবশ্যই কি দেশি। ওকে, এবার লেখো তাহলে বর্গের প্রথম দুইটা অঘোষ, বর্গের প্রথম দুইটা কি? অঘোষ ধ্বনি। কি ধ্বনি? অঘোষ ধ্বনি। আর বর্গের লাস্টের তিনটা কি? ঘোষ ধ্বনি। কি ধ্বনি? ঘোষ ধ্বনি। এখন এখানে একটা জিনিস লিখে দিবা, যে ধ্বনি উচ্চারণের সময়, লিখেছি তো এখানে, হ্যাঁ, অঘোষ ধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, আর এখানে ঘোষ ধ্বনির মধ্যে লিখবা স্বরতন্ত্রী অনুরণিত হয়। আসলে অনেক গরম না? আচ্ছা ওটা একটু হালকা খুলে দাও তো, ওইটা একটু হালকা খুলে দাও। আচ্ছা ভাইয়া পরের তিনটা কি? জি জি, পরের তিনটা করতে কি হয়েছে? এই যারা অনলাইনে আছেন, হ্যাঁ মিতা আক্তার, তারা একটু কমে করেন, একটু লিখে নেন বাবা, লিখে নেন। কি হিরো, নাম কি তোর? হ্যাঁ হ্যাঁ, দেখা করবি তোরা, দেখা করবি যাওয়ার সময়, ক্লাস শেষে দেখা করবি, ঠিক আছে তোরা? হ্যাঁ এই যে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? দেখা করবি না? তোমরাও আইসো, তোমরাও আইসো। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা, ঘোষধ্বনি হচ্ছে বর্গের প্রথম দুই সারি, এগুলো সব, এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। আর বর্গের এইগুলো সবগুলো হচ্ছে কি ধ্বনি? ঠিক আছে? তাহলে আমরা একটু মিশিয়ে দিব। সবাই কি উঠেছো তোমরা? উঠেছো? তুমি কি কাল এই জায়গায় বসছিলে নাকি? ও এই জন্য তোমাকে দেখে মনে হচ্ছে যে চিনেছি, চেনা লাগে, তবুও চেনা। এবার দেখো এই যে আচ্ছা ঠিক আছে, একটু যাকে বলবো সে দাঁড়াবে। হ্যাঁ বাবু তুমি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, ইউ এই কি বাবা কথা বলো কেন সামনে বসে? বল এটা কি ধ্বনি? সবাই একটু মনোযোগ দাও। এটা কোন কি ধ্বনি? এটা 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 যাকে জিজ্ঞেস করেছি সে বলবে। আমি তোদের সাথে একটু হাসার চেষ্টা করলাম।
একটু পরে কিন্তু আমাদের এখানে ক্লাস আছে, ডিকশনারি আমার ক্লাস আছে। আচ্ছা, তাহলে এটা কি ধ্বনি? যাকে জিজ্ঞেস করবে সে বলবে। মুখের মধ্যে ফার্স্টে লাগাও। এটা কি ধ্বনি? এইটা কি ধ্বনি? এটা বলো তো তুমি কোনগুলো ঘোষ এখানে এই শাড়ি? 3 4 5 এই শাড়ির সবগুলো ঘোষ। 3 4 5 এর সবগুলো ঘোষ। তার মানে ঘ ঝ ঘোষ, ঢ ঘোষ, ধ ঘোষ, এগুলো সবগুলো কি ঘোষ? বলতো অঘোষ কোনগুলো? হ্যাঁ, এই দুই শাড়িগুলো কি অঘোষ। তুমি বলো তো বাবা, দাঁড়াও, বসো, থ্যাংক ইউ। অল্প প্রাণ কোনগুলো এখানে? কোনগুলো অল্প প্রাণ? 1 এবং 3। আর বলো তো মহাপ্রাণ কোনগুলো? নাসিক্য কোনগুলো? 5। না, সবাই বলুক, সমস্যা নেই, সবাই অনেক ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি দাঁড়াও তো বাবা, ভালো আছো? হ্যাঁ, বলো তোমার নাম কি? হ্যাঁ, প্রিয়া। আচ্ছা, প্রিয়া বলো যে এখানে তালব্য বর্ণ কোনগুলো? চালতা 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 চ, ঠিক আছে। এবার তুমি বলো তো দন্ত কোনগুলো? এইটা বলবা যে ভাইয়া এই তবর্গীয় গুলো, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি দাঁড়াও, ভালো আছো? আলহামদুলিল্লাহ। তুমি বলো তো এইটা কি? এটা আব্বা ধ্বনি, সরি আব্বা ধ্বনি, অষ্ট ধ্বনি, কি ধ্বনি? অষ্ট ধ্বনি। আচ্ছা, এটা বলে দিয়েছি। তুমি বলো তো এই শাড়ি এগুলো কি ধ্বনি? কণ্ঠ ধ্বনি না? আচ্ছা, এই শাড়িগুলো, এই শাড়িগুলো, এটা, এটা, আচ্ছা, ঠিক আছে। এবার তোমরা এটার দিকে তাকাবা না, তোমাদেরকে আমি যেটা বলবো সেটা বলবা। আচ্ছা, বলো যে ধ্বনি উচ্চারণের সময়, সবাই একসাথে বলি, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপে স্বল্পতা থাকে তাকে বলে স্বল্প প্রাণ, অল্প প্রাণ। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপে আধিক্য থাকে মহাপ্রাণ, স্বল্পতা অল্প প্রাণ, আধিক্য মহাপ্রাণ, স্বল্পতা অল্প প্রাণ, আধিক্য মহাপ্রাণ, স্বরতন্ত্রী অনুরণিত হয় না, অঘোষ ধ্বনি স্বরতন্ত্রী অনুরণিত হয়, ঘোষ ধ্বনি। বুঝতে পেরেছো? স্বরতন্ত্রী যদি হয় না হয় তাহলে কি অঘোষ, মানে নাই। স্বরতন্ত্রী অনুরণিত হয় না, এটাকে কি বলবো? অঘোষ। আর যদি স্বরতন্ত্রী অনুরণিত হয়, তোমরা কি বুঝতে পেরেছো? আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ওকে, ক্লিয়ার। এবার আমরা যাকে ধরবো সে বলবে। তোমাদেরকে তো সামনে আনা যাবে না, তোমরা ওখান থেকে দাঁড়িয়েই বলো। তুমি দাঁড়াও, তোমার নাম কি? রাবেয়া। রাবেয়া, ভেরি গুড নেম, সুন্দর নাম। রাবেয়া, বাবা তুমি একটু বলো তো এই কোনটা কি হবে, একটু বলো। কণ্ঠ। এই ঠিক আছে, তোমরা ইয়েস স্যার বলবা, ঠিক আছে। এটা কি ধ্বনি? কণ্ঠ ধ্বনি। এটা তালব্য ধ্বনি। এটা মূর্ধন্য। এটা দন্ত। এটা ওষ্ঠ। অল্প প্রাণ কোনগুলো? অল্প প্রাণ 1 3। 1 3। মহাপ্রাণ 2 4। নাসিক্য নাসিক্য 5। আর অঘোষ? অঘোষ প্রথম 2টা। আর ঘোষ? ঘোষ পরে 3টা। আর একজন একটা তালি দাও, সেই বলেছে। রাবেয়া, থ্যাংক ইউ। বসো বসো বসো, খুব ভালো বলেছে। এই পাশ থেকে কেউ একজন বলো তো। পারবা? বলো। আর অঘোষ কোনগুলো? না না, অঘোষ প্রথম 2 সারি। আর ঘোষ? তোমার দেশের বাড়ি কোথায়?
নরসিংদী, আচ্ছা। আর অল্প প্রাণ কোনগুলো? 1 2। না, তোমার জন্য তালি দিব না, যাও। 1 3। আর মহাপ্রাণ 2 4। বসো, থ্যাংক ইউ। তাকে বলি, হ্যাঁ বাবা তুমি, হ্যাঁ ওই যে তুমি বলেছিলে না গদ্য পদ্য, হ্যাঁ ফরিদপুর, হ্যাঁ ফরিদপুর আমার খুব স্মৃতি বিজড়িত জায়গা, আমি অনেকবার গিয়েছি। বলো। বর্গীয় হচ্ছে কণ্ঠ, হুম। জবর্গীয় হচ্ছে তালব্য, হুম। আর তবর্গীয় হচ্ছে মূর্ধন্য, তবর্গীয় দন্তন্য, হুম। পবর্গীয় হচ্ছে ওষ্ঠ, হুম। আর হচ্ছে 1 আর 3 হচ্ছে অল্পপ্রাণ। প্রথম সারি বলে দিবানে, এরকম বলে না তোমরা? বলে দিবানে, করে দিবানে, দ্বিতীয় হ্যাঁ। সারি হচ্ছে অল্পপ্রাণ, হ্যাঁ। তৃতীয় সারি আর চতুর্থ সারি হচ্ছে মহাপ্রাণ, আর নাসিক আর নাসিক হচ্ছে শেষের সারি। আর অঘোষ কোনগুলো? অঘোষ হচ্ছে প্রথম 2 সারি, হুম। আর হচ্ছে শেষের 3 সারি হচ্ছে কোষ। তালি তালি তালি। থ্যাংক ইউ। কি নাম বলেছিলা? হালিমাতুল সাদিয়া মিম। মিম মিম মিম, খাই শুধু ডিম, বাসায় আছে ডিম। ওকে, মুখ লুকিয়েছে কেন? দাঁড়াও, মুখ লুকিয়েছে কেন? তুমি সবসময় হাসো অনেক, খুব ভালো, এটা ধরে রাখবা সারা জীবন, ঠিক আছে? তো ইনশাআল্লাহ ভাইয়া বলো, ইনশাআল্লাহ ভাইয়া। ঠিক আছে ঠিক আছে। যারা হাসতে জানে তারা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, বুঝেছো? আবার যারা মানুষকে দেখে হাসে তারা কিন্তু আমার ভালো না, ঠিক আছে? অনেকে আছে না, উরে এরা ভালো না, কিন্তু যারা মুচকি হাসে, যারা ভালোবাসে তারা ভালো। তুমি ভালো হাসো, তুমি ভালো। আচ্ছা বলো, এগুলো বলো। বর্গীয় হচ্ছে কণ্ঠ, হ্যাঁ, জবর্গীয় হচ্ছে তালব্য, তালব্য, তারপর হ্যাঁ, তারপর কি হবে? জবর্গীয় হচ্ছে মূর্ধন্য বর্ণ, তারপর তবর্গীয় দন্ত বর্ণ, হ্যাঁ, তারপর আর অবর্গীয় হচ্ছে অষ্টবর্ণ। থ্যাংক ইউ। এবার অল্প প্রাণ কোনগুলো? অল্প প্রাণ, অল্পপ্রাণ হচ্ছে 1 আর 3 সারি, হ্যাঁ। মহাপ্রাণ, আর মহাপ্রাণ হচ্ছে 2 আর 4 সারি, নাসিক, নাসিক হচ্ছে 5 সারি। আচ্ছা। তোমার দেশের বাড়ি কোথায়? চাপাই নবাবগঞ্জ। তোমার ভাষায় তো কোনো চাপাই নেই। মামুর বেটা শিম খেয়ে ফেলছে নাকি? আসমা, থ্যাংক ইউ, ভালো বলেছো। আচ্ছা, আমার মনে হয় আমার পড়ানোর একটা সিস্টেম হচ্ছে যে ক্লাসে মুখস্থ করে ফেলানো। আমার মনে হয় তোমাদের 90% এখানে মুখস্থ হয়েছে। সবচেয়ে কঠিন একটা টপিক না, এতদিন কিন্তু তোমাদের এটা খুব কঠিন লাগতো, তাই না? আজকে রাবেয়া কি ঠিক হয়েছে এগুলো? হ্যাঁ, তোমাদের কার ঠিক হয়নি বাবা? ঠিক হয়েছে বাবা, ঠিক হয়েছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তুমি? তুমি 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 এভরিবডি সবাই বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, ভেরি গুড। তুমি একটু দাঁড়াও। ভালো আছো? তোমার নাম কি? মারিয়া। মারিয়া, হ্যাঁ। মারিয়া বলো, এটা কি? এটা, 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 এটা। অল্প প্রাণ, মহাপ্রাণ, আশিক, অঘোষ, ঘোষ। উরে বাবা, জোরে জোরে। আচ্ছা, আমরা পরেরটাতে যাই না? এটা তো সবার হয়েছে। কঠিন একটা টপিক সবচেয়ে সহজ হয়েছে। তোমরা আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমরা যদি আমার প্রত্যয়ের ক্লাস করো, কারো বিভক্তির ক্লাস করো, সমাসের ক্লাস করো, তোমাদের যে সমস্যা, এগুলাই তো সমস্যা, এগুলা তোমাদের জীবনেও সমস্যা হবে না, ঠিক আছে? আমার নাম জানো? না ভাইয়া। আমার নাম শাহরিয়ার প্রামাণিক। কি নাম? শাহরিয়ার প্রামাণিক, ঠিক আছে? আমার একটা বাংলা গ্রুপ আছে, এই গ্রুপে জয়েন দিবা আজকে গিয়ে। গ্রুপটার নাম হচ্ছে প্রামাণিকস বাংলা কেয়ার। এই গ্রুপ আছে, এই গ্রুপে জয়েন দিবা। এখানে সব তথ্য দেয়া থাকে, প্রামাণিকস বাংলা কেয়ার। আর আমার আইডি হচ্ছে এটা, শাহরিয়ার প্রামাণিক। এখানে গেলেও এটা পাবা, যদি এটা খুঁজে না পাও এজন্য এটা দিচ্ছি, প্রামাণিক, ঠিক আছে? আর তোমাদের বাংলা নিয়ে যে কোনো সমস্যার জন্য, মানে তোমাদের তো আসলে অন্য সাবজেক্টগুলো বেশি পড়া উচিত, যদি পড়ার সময় কোনো বাংলা রিলেটেড কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই নক দিবা জিজ্ঞেস করার জন্য। আমি তোমাদের নিজের ভাইয়ের মতো, ঠিক আছে? যে কোনো সমস্যা অবশ্যই তোমরা কি করবা, নক দিবা, বলবা যে ভাই এটা বুঝি না। যেমন আইকন ক্লাসের কালকে 50 জন টেক্সট দিয়েছে, আমি কি বিরক্ত হয়েছি?
আমি বিরক্ত হই না, অন্য টিচারদের মতো আমি বিরক্ত হই না। আমি চাই যে আমার দ্বারা যদি তোমাদের একটু উপকার হয়, এটা কি তোমাদের জন্য ভালো না? আমার ভালো লাগবে যে আমি তাকে একটা জিনিস শেখাতে পেরেছি। কালকে সে আমাকে জিজ্ঞেস করেছে, 50 জনের মতো টেক্সট করেছে, মানে ওদের আমার প্রমোশনাল ক্লাস ছিল, প্রথম ক্লাসগুলো সব আমাকে পাঠায়। তো প্রায় 50 জন বলেছে যে স্যার প্রবলেম হয়েছে, কি করব স্যার, এটা বুঝি না। আমি বলছি যে হ্যাঁ এটা বলো। আমি কোথায় কোথায় যাবো এবার শোনো। হবিগঞ্জ, কোথায় কোথায়? হবিগঞ্জ, বরিশাল, বগুড়া আর গোপালগঞ্জ। কয়টা জেলায় যাব? 4টা জেলায়। হ্যাঁ, লিখে নিয়েছো? হ্যাঁ। ওকে। নরসিংদী যাব না। কি মেহেদি ভাই প্রামাণিক, হ্যাঁ আত্মীয়, আমাদের পাশাপাশি বাড়ি। আমার হোমটাউন হচ্ছে গাইবান্ধা। গাইবান্ধা, গাইগুলো বাঁধা থাকে, এর এগুলো ছেড়ে দেয়া। ওকে, এটা লিখেছো না? এই ক্লিয়ার? এবার দেখো ডয়সেনে র এবং ধয়সেনে র, এই দুটো বলা আমার সাথে বলো। ডবিন্দুর ঢবিন্দুর, ডয়সেনে র ঢয়সেনে র, ডয়সেনে র ঢয়সেনে র, ডয়সেনে র ঢয়সেনে র, ডয়সেনে র ঢয়সেনে র। এটাকে বলে, এটা বলার সময় একটা তারা কাজ করছে না, কি কাজ করছে? তারা। আর এটাকে বলে তারঞ্জাত ধ্বনি। কি ধ্বনি? লিখে নাও, এখন শুধু পড়াবো। কি ধ্বনি? তারঞ্জাত ধ্বনি। কি ধ্বনি? তারঞ্জাত ধ্বনি। এবার দেখো তো, আমি যদি বলি র, কি বলেছি? র। এটাকে বলবো কম্পনজাত ধ্বনি। কি ধ্বনি? কম্পনজাত ধ্বনি। কি ধ্বনি? কম্পনজাত ধ্বনি। ক্লিয়ার? র কি ধ্বনি বাবা? বাবা কি ধ্বনি? কম্পনজাত ধ্বনি। বুঝতে পেরেছো? রে চস। ওকে, আচ্ছা এবার বলো পাল পাল পাল, বলো পাল পাল পাল, বলো পাল পাল পাল, বলো। আচ্ছা, পাল মানে হচ্ছে পার্শ্বিক ধ্বনি। কি ধ্বনি? পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। পার্শ্বিক ধ্বনি কি? মনে রাখবা পাল দিয়ে। কি দিয়ে মনে রাখবা? পাল বংশ 400 বছর শাসন করেছিল। কত বছর? 400 বছর শাসন করেছিল। ক্লিয়ার? এবার বলো তো, তোমাকে দেখি, আচ্ছা বলো তো তোমরা, তুমি বলো তো বাবা, কার কয়টি? কার কয়টি? স্যার আপনার কয়টা গাড়ি? এটা আমি কেমনে বলবো? কার হচ্ছে সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? বলা। সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ কি? ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ কি? কার কয়টি? বলা কয়টি? 6টি। বলো, কার 10টি, ফলা 6টি। কোন বর্ণের কান নেই? বলো তো বাবা, কোন বর্ণের কান নেই? স্বরের বর্ণের কান নেই, এই জন্য এটাকে বলা হয় নীলিন বর্ণ। স্বরটাকে কি বলে? স্বরটাকে কি বলে? নীলিন। নীলিন মানে যেটা অন্যের সাথে মিশে যেতে পারে। কোন একটা বর্ণ একা আছে মানে সেখানে কি আছে? অ আছে। আমি যদি বলি পবন, পবন মানে বাতাস, তাহলে পয়ের সাথে কি আছে? অ আছে। এটার সাথে কি আছে? অ আছে। এটার সাথে কি আছে? কিন্তু যদি বলি পাবনা, তাহলে কি অ আছে এটার সাথে? এটার সাথে নেই, কিন্তু এটার সাথে আছে না? কোন একটা বর্ণ একা থাকে মানে সে কি একা? তুমি রাস্তা দিয়ে একা যাচ্ছ, তার মানে কি তুমি আসলেই একা? তোমার বাবা মা আছে, ভাই বোন আছে, বা বাবা মা না থাকলে বাবা আছে, মা আছে, মা থাকলে বাবা আছে, মানে কেউ তো আছে। তুমি তো দুনিয়াতে একা না। আসলে কিন্তু মানুষ একা। কারণ তুমি যখন কষ্ট পাও, এটা তুমি পাও। তোমার যখন ব্যথা হয়, মেইন ব্যথাটা কে পায়? তুমি। সুতরাং তোমার সফলতার জন্য কে কাজ করবে? মানুষ তোমাকে হেল্প করতে পারে। দুনিয়াতে স্বার্থপর, দুনিয়ার মতো স্বার্থপর জায়গা কিন্তু আর নেই। এত স্বার্থপর মানুষ, এত স্বার্থপর এখানে। বুঝবা না, বড় হও বুঝবা। তুমি একজন মানুষে কলিজা কাইটা দিছো, তারপরেও সে বলবে লবণ কম হয়েছে। সারা জীবন ভালো কাজ করছো, একদিন এটা খারাপ কাজ করে দেখো, তোমার সমালোচনা কইরাই বলবে সিম খেয়ে ফেলছে নাকি মামুর বেটা। ওকে, আচ্ছা বাবা এটা লিখেছো? কার 10টি? দেখো কার 10টি। ফলা কয়টি? 6টি। ফলা 6টি। কি কি বলতে পারবা? বলো, তোমাকে দেখে, বলো তোমাকে দেখে আমার মন হযবরল হয়ে গেল। তোমাকে
তোমাকে দেখে আমার মন অজবরল হয়ে গেল। তোমাকে দেখে আমার মন অজবরল হয়ে গেল। মফলা, বোর্ডের দিকে তাকাও। মফলা, নফলা, জফলা, মফলা, রফলা, লফলা। কোনো ফলা নেই, মনে রাখার জন্য দিয়েছি। ফলা কয়টি হয়েছে? 1 2 3 4 5 6। ফলা 6টি মনে থাকবে। পরীক্ষা যদি আসে নিচের কোনটি ফলা পারবা এখন? তোমাকে দেখে আমার মন অজবরল হয়ে গেল। অজবরল শব্দের অর্থ বিশৃঙ্খলা। কে বাবা বলো? হ্যাঁ উপরে লিখলে ভালো, তারপরে দেখি না বেশি। দেখো না। আচ্ছা দিচ্ছি করে দেখো। দেখা যায় বাবা। থ্যাংক ইউ। তোমাদের প্রত্যেককে দেখে আমার কি মনে হচ্ছে জানো, যে তোমাদের আসলে চান্স পাওয়ার মতো একটা ক্ষুধা আছে। কারণ একজন মানুষকে দেখলে বোঝা যায়, কিন্তু এটা কিন্তু এখন আছে। এক মাস পরে যদি না থাকে, আমি কিন্তু তোদের ক্লাস নেওয়ার জন্য আবার আসবো। বুঝছস তোরা? তোদের ক্লাস নেওয়ার জন্য আমি আবার আসবো, যদি তখন আইসা দেখি যে তোদের চোখে কোনো ক্ষুধা নাই, তাহলে তখন মার হবে মার। হ্যাঁ হ্যাঁ আমি তো আসবোই। তোমার ক্লাস নেবো না? আমি ক্লাস তো নিবই, কিন্তু আসলে হয় কি, অনেক জায়গায় ক্লাস নিতে হয়, অনেক জায়গায় ক্লাস নিতে হয়, যে কারণে একটু হয়তো মাঝে মাঝে আসবো, কম কম। আমি নিবো। ওদের আরো স্যার আছে না বাংলার কি একজন স্যার কোচিং এ? 20 জন 10 জন স্যার আছে কমপক্ষে। আমি তোমাদের কঠিন টপিক গুলো পড়াই, কারণ আমার বিশ্বাস, আমার এই যে 10 বছর ধরে পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আজকে পর্যন্ত আমি পড়িয়েছি আর মোস্ট অফ দ্য স্টুডেন্টস বোঝে না, এরকম হয়নি। কারণ আমি তো বিসিএস এ পড়াই, তোমরা তো এডমিশন টেস্ট, তোমরা তো ছোট। আমি তো যারা জাজ হয় তাদের পড়াই, একটু পরে জাজদের পড়াও। 11টা ক্লাস তোমাদের পড়াই এখনই, এখানে দেখবা যে আমি ঢুকতেছি ক্লাস নেওয়ার জন্য। সো তোমাদের এটা নিয়ে কোনো টেনশন নেই। আমাদের প্রত্যেকটা টিচার, আর কর্নিয়ার প্রত্যেকটা টিচার, তোমরা ইউ আর লাকি এনাফ, প্রত্যেকটা টিচার, এখানে কোনো ফালতু টিচার নেই। কর্নিয়াতে সব মানের টিচার আছে। অন্যান্য অনেক কোচিং আছে, আমি নাম বলছি না, তাদের কিন্তু অত মানের টিচার নেই। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আজকে তো তবু তোমাদের সাথে আমি একটু মোটিভেশন দিয়েছি, গল্প করেছি, কিন্তু অন্যদিন কিন্তু আমার কোনো গল্প নেই, শুধু কি করব? পড়া হবে। দ্রুত লেখো। তাহলে দেখো, তাহলে ফলা 6টি মনে থাকবে? ওকে। আচ্ছা একটা জিনিস দেখো, যদি বলি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ একটু লিখে নাও। ভাষার মূল উপকরণ। ভাষার কি বলেছি? মূল উপকরণ। ভাষার মূল উপকরণ মানে সবচেয়ে বড় জিনিসটা। সবচেয়ে কি জিনিস? বড় জিনিসটা। সবচেয়ে কি জিনিস? বড় জিনিসটা কোনটা? দেখো প্রথমে ছিল ধ্বনি। কি ছিল? ধ্বনি। তারপরে হচ্ছে কি? ধ্বনি থেকে হয় বর্ণ, তার মানে তাই না? ধ্বনি বা বর্ণ একই জিনিস। যখন মুখে থাকে তখন ধ্বনি, যখন লিখবো তখন হয় কি? বর্ণ। বর্ণ দিয়ে কি হয়? শব্দ হয়। শব্দ দিয়ে কি হয়? বাক্য হয়। সেই বাক্যের কি থাকে? অর্থ থাকে। টোটাল কি হয়? ভাষা হয়। তাহলে বাংলা ভাষার মোট আলোচ্য বিষয় কয়টি? 4টি। কি কি? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম কি? রূপতত্ত্ব। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। বুঝতে পেরেছো? তাহলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। বুঝতে পেরেছো? ক্লিয়ার? কোনো ভেজাল আছে? বাবা তোমরা কি আমার ক্লাস বুঝতে পারছো? জি। ওকে, থ্যাংক ইউ। শিশধ্বনি। হ্যাঁ সবই পড়াবো বাবা, সবই পড়াবো। লিখে নাও, দুটো লিখে নাও। নেক্সট তোরা তো জ্বালাই নি ভাই, তোরা তিন মাসকে আমারে না তোর সাথে আর দিছে যা, তোরা ভাই কাটবি না আমারে। ওরা করেছে আমাকে বারবার, আমি যখনই দাঁড়িয়েছি তখনই বলে সরেন তো, দেখা যায় না শয়তান। আচ্ছা লিখছস সবাই? তুই করে বলি। আচ্ছা লেখ। তাহলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? তাহলে বলো ধ্বনিতত্ত্ব, শব্দপাঠ, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। আচ্ছা এবার দেখো মূল উপকরণ হচ্ছে, দেখো সবচেয়ে বড়টা কি? একটা ভাষার মূল উপকরণ সবচেয়ে বড়টা কি? বাক্য না?
তাহলে মূল উপকরণ কি? বাক্য। কিন্তু যদি বলে মূল উপাদান হচ্ছে ধ্বনি। আচ্ছা, এটা মনে রাখার জন্য একটা বুদ্ধি আছে, দেখো এই দুটোর মধ্যে প্যাচ লাগে। এই দেখো শেষে দন্তন্য আছে না, উপাদানের শেষে দন্তন্য আছে না, তাহলে উপাদান থাকলে দিবি দন্তন্যটা দিয়ে। আর এই মূর্ধন্যটা ভেজাইলা না, এই এনে ভেজাইলা না, তাহলে ভেজাইলার সাথে ভেজাইলা দিয়ে দিয়ে দিবি, দুজন মিলে ঝগড়া করুক পুঁতি দিবি। ভাষার মূল উপকরণ কি? আর ভাষার মূল উপাদান ধ্বনি। মনে রাখবে? এই বল, ভাষার মূল উপকরণ কি? হ্যাঁ, বাক্য। আর উপাদান ধ্বনি। মনে রাখবে? তুই বলতো ভাষার মূল উপকরণ কি আর উপাদান? বুঝছো? 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 আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ওকে, তাহলে বলো ভাষার মূল উপকরণ বাক্য, মূল উপাদান ধ্বনি। ভাষার মূল উপকরণ বাক্য, মূল উপাদান ধ্বনি। ক্লিয়ার? তাহলে উপাদানের শেষে কি আছে? দন্তন্য আছে না? ধ্বনি শেষে দন্তন্য আছে না? আর ভেজালের সাথে কি করবা? ভেজালে তুমি যাক মোচাই করে দাও। আচ্ছা, এবার একটা জিনিস লিখে নাও, শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি লিখে নাও। শব্দের ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি। হ্যাঁ, শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি। এগুলো পরীক্ষা আসে নাকি আসে না? এবং এগুলো ভুল হয় নাকি হয় না? শব্দের ক্ষুদ্রতম একক কি? আচ্ছা, একক কি? ধ্বনি। কিভাবে দেখো, এই যে শব্দের ক্ষুদ্রতম একক কি? সবার এটা ছোট না? তাহলে এটা ক্ষুদ্রতম একক না? যদি বলি বাক্যের ক্ষুদ্রতম একক, তাহলে কি হবে? শব্দ। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে শব্দের ক্ষুদ্রতম একক কি হবে? ধ্বনি হবে। এবার আরেকটা জিনিস লিখে নাও, তাহলে বাক্যের একক কি হবে? শব্দ হবে। ওটা আসে না পরীক্ষায়, যেটা আসে সেটা লিখে নাও। ভাষার মৌলিক উপাদান শব্দ, এটা লিখে নাও। ভাষার মৌলিক উপাদান, ভাষার মৌলিক উপাদান। আচ্ছা, মৌলিক উপাদান আরেকটা কিন্তু মূল উপাদান, এটা আবার একটু দেখে নিও। দেখো, মূল হলে ধ্বনি আর মৌলিক হলে শব্দ। ঠিক আছে? মেইনলি এই দুটো থেকেই আসে, এগুলো তোমাদের আজকে কঠিন আসবে না, এই দুটো থেকে আসে। তোমরা ভার্সিটি এডমিশন দিবা না, এটাও দিবা ওইটাও দিবা, এটা প্রিপারেশন নিয়ে কিন্তু তোমাদের ওটাও হয়ে যাবে। তোমরা এটা জানো, খেয়াল করছো? তোমরা এটা ট্রাই করো। মৌলিক স্বরধ্বনি কয়টি বলো তো? সাতটি। মৌলিক স্বরধ্বনি কয়টি? সাতটি। কি কি বলো তো? অ, আ, ইউ, এ, ও, এ। বলো অ, আ, অ, ও, আ, ইউ, এ, ও, এ। আর বলো না এ, ও, এ, এটা বলা যাবে না। বলো অ, আ, ইউ, এ, ও, এ। বলো অ, আ, ইউ, এ, ও, এ। অ, আ, ইউ, এ, ও, এ। বল বল বল। অ, আ, ইউ, এ, ও, এ। অ, আ, ইউ, এ, ও, এ। অ, আ, ইউ, এ, ও, এ। এই যারা অনলাইনে আছেন দেখতে পাচ্ছেন, একটু দেখেন। অ, আ, ইউ। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টি? ও, তোমাদের আরেকটা জিনিস লিখে নাও তো বাবা। ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনি। দেখো দেখো, এখানে দেখো। ভাইয়া দেখা যাচ্ছে না। এই যে ক থেকে ম পর্যন্ত, এই যে ক থেকে দেখো কত সুন্দর কিসে কিসে করে লেখা। চুপ কর। আমার নিজের স্বার্থ হবে, স্বার্থ বলে এটা। নিজের জন্য এখন ওরাও তো মানে দেখতে পারে না, আরো
দেখতে পাই না ভাইয়া। কি দেখতে পায় না? ওই পাশের গুলো দেখতে পাই না। দেখতে পাই না, আমার বরাবর। একটু ঘোরাই দিলে হবে। পিছিয়ে ভাইয়া একটু পিছিয়ে দেন তাহলে এই যে আইছি, এদিকে অনেকটা হয়ে গেছে। এটা এদিকে ঘোরানো। ওইদিকে। হ্যাঁ, এবার হয়েছে। এবার দেখতে পাচ্ছি আমরা এই পাশে। ভাইয়া যেন আরেকটু ক থেকে ক পর্যন্ত হয়েছে বলছে। ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে কি বলা হয়? স্পর্শধ্বনি বা স্পর্শ বর্ণ। মেশাই দিলাম। সবাই বলো আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সৃষ্টিকর্তার জন্য। ভাইয়া কলেজে পর্যন্ত 25টি বর্ণ কি? আচ্ছা এবার এখন নাসিক্য ধ্বনি বা অনুনাসিক ধ্বনি তিনটি। হ্যাঁ আচ্ছা নাসিক্য বর্ণ ওই 5টি। হ্যাঁ আচ্ছা কিন্তু এটা হচ্ছে নাসিক্য বর্ণ। যদি বর্ণ বলে তাহলে হবে। আচ্ছা এটা নিয়ে আসলে অনেকগুলো বইয়ে অনেক ভেজাল করেছে এবার। আমাদের এটা করোনা ব্যাকরণ বানিয়েছে না? আমি পড়ছিলাম। Jetzt nah. Ja, die Wege এবার দেখো বাংলা ভাষায় শীষ বর্ণ তিনটি। বাংলা ভাষায় শীষ বর্ণ তিনটি। শীষ বর্ণ, শীষ বর্ণ, শীষ বর্ণ তিনটি। তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব। আচ্ছা এগুলো নতুন বইয়ে অনেক চেঞ্জ করে দিয়েছে তোমাদের, বুঝছো? এগুলো তোমাদের এখন ভেজাল লাগবে। আচ্ছা উষ্ঠধ্বনি, এখানে উষ্ঠধ্বনি। হ্যাঁ আছে, দেখো উষ্ঠধ্বনি তিনটি। উষ্ঠধ্বনি কিন্তু এই তিনটি উষ্ঠধ্বনি, উষ্ঠধ্বনি বা শীষ ধ্বনি, উষ্ঠধ্বনি বা শীষ ধ্বনি। উষ্ণ বাবা, উষ্ণ। কিন্তু বললাম স উষ্ঠধ্বনির মধ্যে উষ্ঠধ্বনি। আচ্ছা শোনো, এই বইগুলোতে মানে এর আগের বই তো চেঞ্জ করেনি, এবার নতুন যে বইটা বের হচ্ছে করোনা, করোনা ব্যাকরণ বের হচ্ছে না? করোনা ব্যাকরণ মানে করোনার সময় নতুন একটা বই বের হয়েছে। ওই বইয়ের মধ্যে আগের বইয়ের সাথে অনেকগুলো অমিল করে দিয়েছে। এটা আসলে খুব এটা বাজে দিক, ঠিক আছে? তোমাদের বইয়ে কয়টাতে আছে? তোমাদের এই যে 9, 10 এর পুরাতন বইটাতে কয়টাতে আছে? তিনটি। তাহলে ওই তিনটেই লিখে নিবা। 9, 10 এর পুরাতন বইটা লিখে নিবা, বুঝতে পেরেছো? আর উষ্ঠবর্ণ দেয়া আছে কয়টি? 4টি দেয়া আছে না? তার মধ্যে হ তো দেয়া আছে মনে হয়। তাহলে লিখে নাও উষ্ঠবর্ণ 4টি। তিনটি, হ্যাঁ। তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব, হ। কি? হ আছে? তাই তো লিখলাম, উষ্ঠধ্বনি বা শীষধ্বনি দেয়া আছে 4টা বইয়ে না? তাহলে এইভাবে লিখে নাও, কারণ নতুন বই তো এটা। এই বইয়ে আবার ভুল করে দেয়া আছে, মানে ভুল করা ভুল নাই, পুরাতন বইটাই আমাদের ফলো করবো, ঠিক আছে? তাহলে দুটোই 4টা লিখে নাও। এখানে হ লিখে নাও। উষ্ঠধ্বনি বা শীষধ্বনি কয়টি? 4টি। 300 হ। কয়শ হ? 300 হ। 3টা শ আছে না এখানে? তালবস্য, দন্তস্ব, মূর্ধন্য ষ, আরেকটা কি? হ। আচ্ছা পরাশ্রয়ী বর্ণ কয়টি? আচ্ছা আমি যদি এভাবে লিখি ওম, এটা কি কোনো শব্দ হয়েছে? কিন্তু যদি বলি এভাবে পয়বের পাল দাও, তাহলে কি শব্দ হয়েছে? তাহলে দেখো এখানে যদি রস্বইকার দেই শব্দ হবে?
এখানে যে একার দেয় শব্দ হবে তার মানে ও একা শব্দ গঠনের কি ক্ষমতা আছে? তাহলে ও কি করে? অন্যের আশ্রয়ে থাকে। তাহলে পরের বর্ণ তিনটি, লিখে নাও। সবাই জানো এটা না? কি কি বলো তো? অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। কিরে লিখতে পারছ? লেখো। কি হিরো? হিরো কাকে বলেছিলাম? কই কই গেল? হিরো তুই কই রে? তোমাকে খুঁজছে বাংলাদেশ। তুই তুই হ্যাঁ বুঝি না, তুই হিরো না? হিরো হিরো তো চেহারা হিরো মতো। আচ্ছা ওকে, তাহলে পরাশ্রী বর্ণ কয়টি? তিনটি। বলো। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আচ্ছা অন্তস্থ ধ্বনি কয়টি? অন্তস্থ বর্ণ চারটি। অন্তস্থ বর্ণ কয়টি? চারটি। বল জ্বর, কি বল মনে রাখবা? বলের জ্বর আসছে, মেসির বলের কি আসছে? জ্বর আসছে। অন্তস্থ বর্ণ কয়টি? অন্তস্থ ধ্বনি কয়টি? বল, জ, র। আগে এটাকে অন্তস্থ ব বলা হতো, বুঝতে পেরেছো? এটা অন্তস্থ জ, অন্তস্থ ব, অন্তস্থ ল, অন্তস্থ র বলা হতো। এখন তো এটা বলা হয় না। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিই, এটা একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো যদি বলে যৌগিক স্বরধ্বনি, কি বলেছি? যৌগিক স্বরধ্বনি, তাহলে হবে 25টি। কয়টি? কিন্তু যদি বলে যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ, তাহলে হবে 2টি। কিভাবে জানো? যে ধরো আমি লিখলাম অ যোগ রস্যই সমান কি? ওই, এটাকে ব যোগ রস্যই লেখা যায়, কারণ দেখো এখানে অ আছে আর এখানে রস্যই দিয়েছি, এটাও একটা ধ্বনি হয়েছে। কিন্তু এরকম করে কি কোনো বর্ণ বাংলা বর্ণমালায় আছে? না। কিন্তু যদি বলি ও যোগ রস্যই, তাহলে কি হয়? ওই হয় না? তাহলে এটা তো বর্ণমালায় আছে। জি আছে। এইজন্য এরকম বর্ণমালা হচ্ছে বর্ণ হচ্ছে 2টি। সেজন্য বলতে হবে যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ 2টি। তোমরা কি বুঝতে পারছো? যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ কতটি? 2টি। ওই আর ও। আর এটা অনেকগুলো আছে, যেমন এরকম একটা দিয়েছি ওই, তারপরে স্বরেয়া যোগ রস্য, তাহলে হয় লাউ, মানে এরকম আছে। এগুলো জানার দরকার নেই, শুধু এই দুটো জানো। অনলাইন যোদ্ধা, কমেন্ট যোদ্ধারা কই? রিমা দেখা যাচ্ছে বাবা? রিমা কমেন্ট করো। এই লিখছো এটা? রে লিখছো? ভাইয়া লিখতেছি। যা করলি তুই। এই তুই আর হাসবি না, একদম মুখে সুপার করবি না। কেন হাসবে না? কেন হাসতে না করেছে কেন? হাসে ভাই, আমার অনেক তুমি যত জোরে কথা বলো আমাদের ডিস্টার্ব করতেছে না। আমি তো ভাইয়ের সাথে কথা বলতেছি। তুমি সাথে সাথে কেন হাসবা? নীলিন বর্ণ কয়টি? ও ভাইয়া একটি। একটি। এখানে নীলিন বর্ণ একটি। একটি। এটা লিখছি ভাইয়া। ও হ্যাঁ। আচ্ছা তো আজকে পুরো ক্লাসে তোমরা কি ক্লাসটা বুঝতে পেরেছো? জি। তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? না। আচ্ছা আচ্ছা ভাইয়া অন্তস্থ বর্ণ তিনটা। এটা কি কি তিনটা? চারটি বলেছি তো। চারটা। বল ও দর। আচ্ছা বাংলা বর্ণমালায় একটা এই বাংলা বর্ণমালায় একটা এ আছে না? এ, এই এটা নিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ আব্দুল হাই নামে একজন ব্যাকরণবিদ। লিখে নাও তো। এ বর্ণের প্রচলন করেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। কে? ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। কি রে লিখছস? দেখ দেখ আচ্ছা কি তোরা শোন, পানিটা নিয়ে একটু দেখে শুনে খাবি। ঢাকায় কিন্তু পানিটা একটু প্রবলেম। হ্যাঁ
পানিটা খাবি, মিনারেল ওয়াটার তো খাইতে পারবি না, মিনারেল ওয়াটার তো অনেক দাম। ওই যে ইয়া আছে তোদের কাছে, কি ওই যে ওয়াটার পিউরিফায়ার আছে? তুই কই থাকস? সাভার থেকে আসো? কি নিয়ে আসে? এই আল্লাহ, অনেক দূর থেকে আসো তুমি। সাভার কোথায়? তোমার বাসা কি? তুমি পড়ালেখা করেছো কোথায়? সাভার মডেল কলেজ। একসময় এখানে ছিল ডক্টর তাই বলেছিলা? কেন? বাবা তখন এখানে থাকতো, ওখানে গেছি কেন? তোমার দেশের বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ মানেই ব্যবসায়ী। হ্যাঁ হ্যাঁ, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই কি দিয়েছেন? এক দিয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে বাংলা ব্যাকরণের মোট আলোচ্য বিষয় কয়টি? চারটি। ঠিক আছে? দাঁড়া, কি কি লিখেছি শুরু থেকে পড়। এই এই যে একটা কথা হচ্ছে, স্টপ, পড়। সবাই একটু মেলায় নাও। আমি একটু বসতে দিবি? এদিকে দে, আমি তো ওগুলো এদিকে বলবো। হ্যাঁ, এই আপনারা যারা অনলাইন আছে মেলায় নেন। হ্যাঁ, তুমি বসো, তুমি বসো। এই ফরিদপুরি, তুমি বলো। ফরিদপুরি কই? মিম, হ্যাঁ মিম বলো। মিমের কণ্ঠ শার্প আছে অনেক, জোরে বলো। ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। আরো জোরে বলো। ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি আর স্বরবর্ণ হচ্ছে 11টি। মোট মিলে হচ্ছে আমাদের বর্ণমালা আছে 50টি। তো এর মধ্যে হচ্ছে আমার 32টি হচ্ছে পূর্ণমাত্রা, 8টি হচ্ছে অর্ধমাত্রা, 10টি হচ্ছে মাত্রাহীন। তো এর মধ্যে 26টি হচ্ছে আমার ব্যঞ্জন বর্ণ। বাবা, 10টি স্বরবর্ণ। তুমি মন খারাপ করেছো? না, স্যার। সবার শোনার জন্য বলে ওকে দিয়েছি। মন খারাপ করছো কেন? তুই ভালো মানুষ। হ্যাঁ, 7টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, 7 যোগ 1, ওখানে 1টি হচ্ছে করবি স্বরবর্ণ। ভালো করে বাসায়। তারপরে হচ্ছে 6 যোগ 4 দেওয়া আছে, সেখানে 6টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, 4টি হচ্ছে স্বরবর্ণ। তারপরে 4টা বলবো। হ্যাঁ, চার বলবি না কেন? যা লিখছিস সব বলবি। কিরে, বাসায় গিয়ে কি শুধু আলু ভাত দিয়ে খাওয়া পাঠিয়ে দিবি নাকি? আচ্ছা, কবর্গীয় হচ্ছে কণ্ঠ, কবর্গীয় ধ্বনি হচ্ছে কণ্ঠধ্বনি, হ্যাঁ। চবর্গীয় হচ্ছে তালব্য ধ্বনি, দেন হচ্ছে তবর্গীয় মূর্ধন্য, হ্যাঁ। কবর্গীয় দন্তন্য, কবর্গীয় ওষ্ঠ। এর মধ্যে প্রথম সারি এবং হচ্ছে তৃতীয় সারি হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয় সারি আর চতুর্থ সারি হচ্ছে মহাপ্রাণ, এবং শেষের সারি হচ্ছে নাসিক ধ্বনি। এবং হচ্ছে প্রথম 2 সারি হচ্ছে অঘোষ, শেষে 3 সারি হচ্ছে ঘোষ। এরপরে হচ্ছে হ, তালব্যস্ব, মূর্ধন্য, দন্তস্ব হচ্ছে শীষ ধ্বনি, যেটা হচ্ছে 4টি। আর হচ্ছে বা উষ্ণ ধ্বনি হচ্ছে 4টি, তালব্যস্ব, দন্তস্ব, মূর্ধন্য এবং হ। ক থেকে ন পর্যন্ত ধ্বনি হচ্ছে স্পর্শ ধ্বনি, না স্পর্শ ধ্বনি। এরপরে হচ্ছে জয়বিন্দুরা এবং ভয়বিন্দুরা হচ্ছে তারুণ্যজনিত ধ্বনি, তারুণ্যজাত ধ্বনি। র হচ্ছে কম্পনজাত ধ্বনি, ল হচ্ছে র র দেখ, একটা কাপা কাপি শুরু হয় না? র র, কিরে কাঁপে না? র র, এই জন্য এটা কি ধ্বনি? বুঝছস? বুঝছস? হচ্ছে পার্শ্বিক ধ্বনি, অ হচ্ছে নীলিন ধ্বনি, নীলিন বর্ণ। নীলিন বর্ণ, হ্যাঁ নীলিন বর্ণ। আচ্ছা, ধ্বনি আর বর্ণ খুব বেশি ডিফারেন্স নেই। ধ্বনি থাকে গলায় আর বর্ণ থাকে খাতায়। লিখলেই বর্ণ হয়ে যায়, কিন্তু সেটা রূপ থাকতে হবে। নিজের তো বর্ণ বানানো যাবে না। এটা বর্ণ বানানো হবে? আরে বর্ণ। আমাদের এলাকায় আগে নির্বাচন হইতো, ঠিক আছে? তো বলতো না যে নির্বাচনের স্লোগান দিত না, আর কোনো মার্কা আছে কিনা, নৌকা নৌকা। তো সবাই যখন নৌকা বলতো তখন বলতো কারালি বালু কুরুত কুরুত, কারালি বালু কুরুত কুরুত, ঠিক আছে? এরকম করে বাজলাম করতো। হ্যাঁ, এরপরে কার হচ্ছে 10টি। কার শব্দগুলো হচ্ছে ম, খালি ন, তো হাসি না, দাঁড়া। জ, র, এটা ফলা, ফলা। হ্যাঁ, এই যে ঠিক হয়ে যাচ্ছে, দেখেছো? কলা কয়টি? মনে রাখার বুদ্ধি কি? মন হজ বড় ল। মনে রাখার বুদ্ধি কি? মন হজ বড় ল। মনে রাখার বুদ্ধি কি? কার কয়টি? কোনটার কার নেই?
পরেরটা বলো। বলো। আচ্ছা, বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় হচ্ছে 4টা: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব আর হচ্ছে অর্থতত্ত্ব। তাহলে এটা মনে রাখার বুদ্ধি কি বলো? ধ্বনি শব্দ বাক্য অর্থ, 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 ধ্বনি শব্দ বাক্য অর্থ। নিন পড়। পরাশ্রী বর্ণ হচ্ছে 3টি: অনিশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। অন্তস্থ বর্ণ হচ্ছে 4টি: ব, র, ব, ল, চ, র। তারপর হচ্ছে ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ, যেটা হচ্ছে 7টি: না, মৌলিক ধ্বনি 7টি। স্বরে অ, স্বরে আ, রস্বই, রস্যু, এ, ও, এ। আর এটা মনে রাখার বুদ্ধি কি বলেছি? অ আ ইউ এ ও এ, অ আ ইউ এ ও এ, অ আ ইউ এ ও এ। আলিফ বা তাসা পড়ো নাই? আলিফ জবর আ, আলিফ জবর ই, আলিফ জবর আ, আলিফ জবর উ, আলিফ জবর ই, আ এ উ। এরকম পড়ো নাই? হ্যাঁ। এরপর হচ্ছে এ বর্ণের প্রচলন করেন ডক্টর মোহাম্মদ আবুল হাই। তারপরে হচ্ছে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি আর তবে বুঝছিস, ক্লাস বুঝছিস সব? হচ্ছে বাক্য। তো দেশের বাড়ি কই? এরপর হচ্ছে যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি, যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হচ্ছে 2টি: এ আর হচ্ছে ও। এ আর ওই না, ওই আর ও, ওই আর ও। ওই আর ও। হ্যাঁ, বসো। থ্যাংক ইউ মিম, ভালো বলেছো তুমি। আচ্ছা, তোমাদের কি এই যে কঠিন একটা চ্যাপ্টার পড়লা, তোমাদের কি এখন কঠিন লাগছে বাবা? সহজ মনে হচ্ছে? আচ্ছা, তাহলে তোমাদেরকে আরো কিছু জিনিস শেখাই। তোমরা আমার সাথে বলো, 24 কেরে রে, 24 কেরে রে, 24 কেরে রে, 24 কেরে রে, 24 কেরে রে। বিভক্তি, হ্যাঁ, কে বলেছে? কিন্তু ভালোই পারে। তোর নাম কি? মারিয়া, মারিয়া। এবার দেখো, তাহলে কি 24 কেরে রে, 24 কি কেরে রে। তৃতীয়া, তৃতীয়া হচ্ছে বলো 3 দ্বারা দিয়ে কর্তৃক, 3 দ্বারা দিয়ে কর্তৃক। বলো পঞ্চমী হতে দেখেছে, বলো পঞ্চমী হতে দেখেছে। সবাই লিখে নাও, পঞ্চমী হতে দেখেছে। বলো ষষ্ঠীর বিয়ে, ষষ্ঠীর বিয়ে। কার সাথে? আমার সাথে। ষষ্ঠীর বিয়ে কি র এর। ষষ্ঠী বিভক্তি কোনগুলো? এটা মনে রাখার জন্য ষষ্ঠীর বিয়ে মনে রাখবা। ষষ্ঠী বিভক্তি কোনগুলো? এটা। আর সপ্তমী বিভক্তি হচ্ছে এ অ তে। কি? এ অ তে। এটা মনে রাখার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে, কোন শব্দের শেষে যদি একার থাকে, কোন শব্দের শেষে যদি, শব্দের শেষে যদি একার থাকে, কি থাকে? একার থাকে। কি বাদে? কেরে বাদে। কেরে বাদে বাকি যত একার আছে সবগুলো কি? সবগুলো কি বিভক্তি হবে? সপ্তমী। আমি যদি বলি ফুলে ফুলে ঘর ভরেছে, তাহলে এখানে কোন বিভক্তি আছে? সপ্তমী। বুঝছো? মানে এই দুটো বাদে, কারণ এই দুটো কি বিভক্তি? দ্বিতীয় এবং চতুর্থী। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার দ্বিতীয় এবং চতুর্থী তো একই রকম, তাহলে আমি কখন বুঝবো দ্বিতীয়, কখন বুঝবো চতুর্থী, তাই না? যখন সম্প্রদান কারক হবে তখন চতুর্থী। সম্প্রদান কারক কিভাবে বুঝবা? সেটা তো কারক শেখাইতে হবে বাবা, আপাতত এটা শুধু লিখে নাও। সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। সম্প্রদান কারকে কোন বিভক্তি? আচ্ছা শোনো, আমার গ্রুপটাতে আমার কিছু ভিডিও আছে, এগুলো দেখবা, মজা লাগবে। আমার বানিয়েছি কিছু ভিডিও, 30 সেকেন্ড 35 সেকেন্ড করে, দেখবা, ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে। জয়েন দিবা না আজকে? আমার সাথে জয়েন দিবা। হ্যাঁ দিছো? তোমরা তো অনেক অ্যাডভান্স। আল্লাহ, স্যার একশেষ বিভক্তিটা কি? প্রথম আমরা একশেষ বিভক্তি একটা আছে না? ওইটা তো দ্বন্দ্ব সমাস, একশেষ দ্বন্দ্ব সমাস। আমরা ওইটা না বাবা, এটা লিখে নাও। তাহলে 24 বলো, 24 কেরে রে। পঞ্চমীর পুজো হতে ষষ্ঠীর বিয়ের জন্য প্রামাণিক স্যার অপেক্ষা করে।
মানে পঞ্চমী পুজো হতে মানে কি? পঞ্চমী বিভক্তি কোনগুলো হতে থেকেছে? বলো, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠীর বিয়ে, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠীর বিয়ে, ষষ্ঠীর বিয়ে, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠীর বিয়ে, ষষ্ঠীর বিয়ে। কোন উপজেলা? ডামুড্ডা, গোসাইরহাট, নড়িয়া, হ্যাঁ, হেদরগঞ্জ। আচ্ছা, হেদরগঞ্জ। আচ্ছা, শুনেছিলাম, আমি গিয়েছিলাম। বুঝতে পেরেছো? আমরা সব অনেক জেলায় গিয়েছি, এই যে তোমাদের মতো বাচ্চা কাচ্চাদের দেখার জন্য। তাহলে বলো, 24 কে রে, তৃতীয়া, 3 দ্বারা দিয়ে কর্তৃক, 3 দ্বারা দিয়ে কর্তৃক, পঞ্চমী হতে দেখেছে, ষষ্ঠীর বিয়ে, সপ্তমী এ অতে। তোমাদের ক্লাস কয় ঘন্টা হবে? 3 ঘন্টা না? আমার ক্লাস কয় ঘন্টা? 2 ঘন্টা? সেটা বলেছি, আড়াই ঘন্টা করে। তোমাদের হচ্ছে ইয়ে আছে না, কি বলে, ক্লাস আছে না, মানে তোমাদের পরীক্ষা আছে না আজকে? ও আচ্ছা আচ্ছা, তাহলে একটু গল্প করে আবার নতুন একটা টপিক শেখাই। তাহলে কার বিভক্তি শেষ করে দিই? ঠিক আছে, কোনো সমস্যা আছে? পানি খাবা, জল খাবা? কোন শব্দের শেষে যদি এ কার থাকলে বুঝবা, কোন শব্দের শেষে এ কার থাকলে, এ কার থাকলে সপ্তমী বিভক্তি হবে। কোন শব্দের শেষে যদি এ কার থাকে তাহলে কোন বিভক্তি হবে? সপ্তমী বিভক্তি হবে। কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। কোন শব্দের শেষে এ কার থাকলে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি হবে। বলো, 24 কে রে, 3 দ্বারা দিয়ে কর্তৃক, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠীর বিয়ে, সপ্তমী এ অতে। বাইরে যাবা নাকি চলে যাবো একবারই? তোমাদের কি কেউ নুসরাত আছো? নুসরাত, তোমাদের কেউ নুসরাত আছো? পেনিকোস পড়াতে যাবে? আমার সব কিছু ই করা থাকে, আমার সব কিছু ওপেন করা। কেন এই বইগুলো দিয়েই হবে তো, আর কিন্তু হবে কেন? আপাতত লাগবে না, যদি লাগে বলে দিবে। এই বাবা
দেখো কারক হচ্ছে 6 প্রকার। কারক কয় প্রকার? বলো, কর্তৃ কর্ম করণ, সম্প্রদান অপদান অধিকরণ, কর্তৃ কর্ম করণ, সম্প্রদান অপদান অধিকরণ। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা কর। হ্যাঁ, আজকে দেখ কারক বিভক্তি নিয়ে তোদের যে ভয় ছিল, আজকে পড়ার ভয় থাকবে না ইনশাআল্লাহ। ক্লাস দেখ মিম ভাইয়া কমেন্ট করছে একজনে, আজকের ক্লাসটা অনেক সুন্দর ছিল, প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে বুঝতে পারছি। ওকে, আমার হয়ে থ্যাংক ইউ জানাও। Thank থ্যাংক you, thank ইউ। you. ওকে, এবার দেখো বাবা একটু তাহলে এই, মনোযোগ দে। বলো, কর্তৃ কর্ম করণ, সম্প্রদান অপদান অধিকরণ। একটু মনোযোগ দিয়ে শোন। দেখ, সম্প্রদান কারকটা হচ্ছে, মনে রাখবি, ফকিনি কারক। সম্প্রদান কারক কি? উইথ ডিউ রেসপেক্ট। এখন কখন সম্প্রদান কারক হবে? দেখ, যদি ভিক্ষুক কথাটা থাকে, কি থাকে? মানে ধর ভিক্ষুককে ভিক্ষা দাও, হ্যাঁ, অনাথ, অন্নহীন, বস্ত্রহীন, তারপরে কি আরেকম আর কিছু বলো? দিনহীন, দিনে দিনে, হ্যাঁ, সম্বলহীন। Good. কে বলেছে সম্বলহীন? মিম বলছি? সম্বল নাই কোনো কম্বল। এবার দেখ, মনে রাখবি সম্প্রদান কারক তখনই হবে যখন পরকালে কোনো কিছু পাওয়ার আশা থাকবে। কি বলেছি? সম্প্রদান কারক একবারই চেনা যাবে যদি দেখি যে সেটা পরকালের সাথে রিলেটেড। কিন্তু তুই যদি বলস কর্মচারীকে টাকা দাও, তাহলে কি পরকালের সাথে রিলেটেড? দেখো ওই বেটা কাজ করছে, তুই দিছস না? এমনি দিছস, এমনি দিছস ফকিরে, তাহলে এমনি দিলে কোন কারক হবে? বলো, ভিক্ষুককে ভিক্ষা দাও, সম্প্রদান কারক। এই আমি বলছ না কেন? বল, ভিক্ষুককে ভিক্ষা দাও, সম্প্রদান কারক। অনাথকে হেল্প করো, সাহায্য করো, সম্প্রদান। অন্নহীনে অন্ন দাও, সম্প্রদান। বস্ত্রহীনে বস্ত্র দাও, সম্প্রদান। মসজিদে টাকা দাও, সমিতিতে চাঁদা দাও, সম্প্রদান। কেন জানো? এই সমিতি মানে হচ্ছে ধর্মীয় সমিতি। সমিতিতে চাঁদা দাও, মানে সবকিছু সাইডা চুইরা দান করে দেয়া। এবার দেখ, সৎ পাত্রে কন্যা দাও, এটাও সম্প্রদান। কেন? কারণ আমাদের বাবারা যখন তার মেয়েকে অন্য কোনো ছেলের হাতে তুলে দেয়, তখন বলে, বাবা আজকে থেকে সব আমার মেয়ের সব দায়িত্ব তোমার। ওর যদি কিছু হয় তাহলে কারে ধরবে? আইসা স্বামীরে ধরবে না, বাপরে ধরবে? তাহলে ওইটা কোন কারক? বলো, সমিতিতে চাঁদা দাও, সম্প্রদান। সৎপাত্রে কন্যা দাও, সম্প্রদান। সম্প্রদান ফকিনি কারক। জোর হলো না, জোরে বলো, সম্প্রদান ফকিনি কারক, সম্প্রদান ফকিনি কারক। কোন কারক? এই সম্প্রদান কোন কারক? শুনেছ? জয় বাংলা। সম্প্রদান কোন কারক? এই সারা বাংলায় কোনো কারক আছে? কোন কারক? ফকিনি কারক। এটার নাম কি? সম্প্রদান মানে হচ্ছে সাইডা চুইরা দান করা। সম্প্রদান মানে কি? সম্প্রদান কারক আসলে ভুল হবে না। এবার দেখো, এখানে ধরো আমি লিখেছি ভিক্ষুককে ভিক্ষা দাও। তোমাদের কি মনে আছে আমি চতুর্থী বিভক্তি বলেছিলাম কে থাকলে সম্প্রদান হলে চতুর্থী বিভক্তি হবে? তাহলে কি দ্বিতীয় দেওয়া যাবে না? আচ্ছা, অনাথকে টাকা দাও, কোন বিভক্তি হবে? চতুর্থী। কারণ অনাথ দেখেই তুমি বুঝছো যে এটা পরকালের সাথে সম্পর্কিত, তাই না? পরকালের সাথে সম্পর্কিত না সম্প্রদান কারকটা? বাবা মন খারাপ হয়ে গেছে কেন? পানি খাও, মন ভালো হবে। অন্নহীনে, দেখো অন্নহীনে একার আছে না? একা থাকলে কোন বিভক্তি? সপ্তমী। একা থাকলে কোন বিভক্তি? এরে বাদে। কি বাদে? একা থাকলে কোন বিভক্তি? সপ্তমী। বস্ত্রহীনে বস্ত্র দাও, কোন কারক? কোন কারক? যেটা বেশি কালো করে দেয়া থাকে বা যেটা নিচে দাগ দেয়া থাকে
ওইটাতে তো কারক নির্ণয় করা লাগে নাকি, নাকি অন্যটাতে? ওইটাতেই তো কারক নির্ণয় করতে হয়। তাহলে দিনে দয়া করো, দিনে একার আছে, কি আছে? একার। তাহলে দিনে দয়া করো, এটা কোন কারক? না, গরিব মানুষ, সম্প্রদান। একার আছে, কোন বিভক্তি? মনে থাকবে? বুঝতে পেরেছো? ফরিদপুরি মিম বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার বাবা তোমরা? ক্লিয়ার? ওর নাম কি? প্রজ্ঞাশীলা। হ্যাঁ বাবা বসো, থ্যাংক ইউ। হ্যাঁ বলো, কি কে বললা? কি দিনে দয়া কর ভাই, কি বললেন এটা? সম্প্রদান কারক। এই বুঝছস তোরা? সম্প্রদান কারক ক্লিয়ার? এবার বল, স্থান, সময়, বিষয় বোঝালেই অধিকরণ কারক। স্থান, সময়, বিষয় বোঝালেই অধিকরণ কারক। ধর আমার বুকের মধ্যখানে, মন যেখানে হৃদয় সেখানে, তাহলে আমার বুকের মধ্যখানে একটা স্থান না? আমার মাথায় উকুন নেই, তাহলে আমার মাথায়, স্থান কাল সময় না? হ্যাঁ হ্যাঁ, কাল বা সময়। স্থান মানে কি? কাল মানে কি? সময় না? স্থান কাল সময় আর একটা বিষয়। আচ্ছা তোমরা কি অধিকরণ কারকটা বুঝতে পারছো? স্থান কাল বিষয়টা দেখো। স্থান মানে কিন্তু এরকম না যে হচ্ছে, মানে স্থান মানে ধরো যে কোনো কিছু হতে পারে। আমি যদি বলি আমার ঘড়িতে কাটা আছে, ঘড়িতে, তাহলে কি স্থান বোঝাচ্ছে না? ঘড়িতে স্থান বোঝাচ্ছে। আমি যদি বলি আমার পকেটে, স্থান বোঝাচ্ছে না? হ্যাঁ বাবা, কি কি বলেছ? কে বললাম? কে বলতেছে এটা? বল বল, কি হচ্ছে? না এরকম না, স্থান বোঝাইতে হবে, কোন একটা থাকা বোঝাইতে হবে। আর যদি সময় বোঝায়, আজ রবিবার, রবিবার কোন কারক? সোমবার কোন কারক? মঙ্গলবার কোন কারক? বসন্তকাল কোন কারক? শীতকাল কোন কারক? অনন্তকাল কোন কারক? জানুয়ারি মাস কোন কারক? 1971 সাল কোন কারক? উপরে কোন কারক? স্থান বোঝাইছে। কর্নিয়া কোচিং এ কোন কারক? মোবাইলের ভিতরে কোন কারক? বুঝতে পেরেছো? তোমরা কি অধিকরণ কারক বুঝছো? মোবাইলের ভিতরে মানে স্থান না? হ্যাঁ ক্লিয়ার বাবা? ডাস্টারের ভিতরে এখানে একটা জায়গা আছে না, ফাঁকা জায়গা, স্থান না? কোন কারক? ক্লিয়ার বাবা? কর্নিয়া নার্সিং প্রশ্নব্যাংক শর্ট সাজেশনস এর ভিতরে কোন কারক? অধিকরণ কারক। বুঝতে পেরেছো? মুখের ভিতরে কোন কারক? কোনটা? হ্যাঁ অধিকরণ কারকই তো বলছি না। ও জানতে চাচ্ছে ভাইয়া তে থাকলেই কি অধিকরণ কারক হবে কিনা, ওইটা বলছে। তার মানে কি তোরা বুঝছস যে যদি কোনো স্থান বোঝায়, সময় বোঝায়, সাবজেক্ট, মেয়েটি পদার্থবিদ্যায় ভালো, কোন কারক? পদার্থবিদ্যা। ম্যাথমেটিক্স, বেঙ্গলি, ইংরেজি, ফার্সি, ভাষা বলেছি, মানে ফার্সি একটা সাবজেক্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? রসায়নে ভালো, কোন কোন কারক? অধিকরণ কারক। ক্লিয়ার? বুঝতে পেরেছো? পুকুরে মাছ আছে, পুকুরে কোন কারক? আচ্ছা এই অধিকরণ কারকে এইটাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। বুঝতে পেরেছো? লিখে নাও। ঐপদেশিক, আধারাধিকরণ তিন ভাগে বিভক্ত। আধারাধিকরণ যেটা স্থানাধিকরণটা কি আধারাধিকরণ বলে, তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? আচ্ছা তোমাদের একটু সুখবর দিই, এই কারকের পুরো ক্লাসটা কর্নিয়া কোচিং এর যে মেইন পেজটা আছে না, এটাতে নেওয়া আছে আমার 6টা কারকে, ওখানে খুব সুন্দর করে বুঝিয়েছি। বাসায় গিয়ে ওটা দেখবা, দেখবা দেখবা। আর এবং আমার যে প্রামাণিক বাংলা কেয়ার যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যেও কারকের উপরে একটা ক্লাস আছে, সুন্দর করে দেখবা। ওকে, থ্যাংক ইউ। থাকবা, বাংলা নিয়ে কোনো টেনশন নেই। আমি তোমাদেরকে বলেছি না যে আই এম অলওয়েজ ওপেন ফর ইউ। যখনই পড়বা, যা বুঝবা না ছবি তুলে প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করবা, না বুঝলে বলবা ভাই এটা বুঝি নাই। কোনো সমস্যা আছে? বলেছি না নিজের ভাই, বলেছি? ঠিক আছে। আধারাধিকরণ তিন ভাগে বিভক্ত। আধারাধিকরণ মানে স্থানাধিকরণ, মানে স্থান।
হ্যাঁ, অধিকরণ 3 ভাগে বিভক্ত না? একটা হচ্ছে স্থানাধিকরণ, একটা হচ্ছে স্থানটাই আধার। স্থানাধিকরণ বা আধারাধিকরণ, আধারাধিকরণ, স্থানাধিকরণ। আর এটা হচ্ছে কালাধিকরণ। কালাধিকরণটাই কিন্তু সময়, বুঝতে পেরেছো? মানে সময় বা কাল, সময় বা কাল। আর তারপরে কি আরেকটা আছে ভাবাধিকরণ, যদিও ওইটাই বৈষয়িক। ভাবাধিকরণটা আবার আলাদা, দুইটা উদাহরণ আছে, ওই দুটো উদাহরণই পরীক্ষা আসে। ভাবাধিকরণ আরেকটা আছে। আচ্ছা দেখো, কি বাবা? হ্যাঁ, কালাধিকরণ, কাল মানে সময়। এখানে কালা মানে কালা না, এখানে কালা মানে কি কালা রে? সাদা সাদা কালা কালা, একটা গান আছে না? এ পারো গাইতে? আমি পারি না, যা। আমি তো এটা শোনাবো, সমস্যা নেই। আজকে শোনাবো। দেখ, কালাধিকরণ লিখেছো? কালাধিকরণ তোমাদেরকে তুই করে বলছি, কোনো সমস্যা মনে হচ্ছে? তাহলে আপনি করে বলবো। তাহলে স্থানাধিকরণ বা আধারাধিকরণ, কালাধিকরণ আর হচ্ছে ভাবাধিকরণ, বুঝতে পেরেছো? এবার আধারাধিকরণ বা স্থানাধিকরণ 3 ভাগে বিভক্ত, ঠিক আছে? আচ্ছা, মানে সহজভাবে অধিকরণটা বোঝার জন্য বলেছি স্থান, কাল এবং বিষয়, সহজভাবে বোঝার জন্য বলেছি। কিন্তু যদি বলে যে পরীক্ষায় অধিকরণটা কয় ভাগে বিভক্ত, তাহলে কয় ভাগে দিবা? 3 ভাগে। এই আধারাধিকরণ আবার 3 ভাগে। আধারাধিকরণ কয় ভাগে? 3 ভাগে। 1 নম্বর হচ্ছে ঐকদেশিক। কি? ঐকদেশিক, এই জিনিসটা বোঝো। কি বলেছি? ঐকদেশিক। 2 নম্বর হচ্ছে অভিব্যাপক। কি? অভিব্যাপক। 3 নম্বর কি? বৈষয়িক। কি বলেছি? বৈষয়িক। আচ্ছা, এবার একটু দেখো, আমি যদি বলি, এই সবাই বোঝো এটা? এটা অনেক টিচারও বোঝে না, অনেক টিচারও এগুলো বোঝে না। বাংলা ব্যাকরণ অনেক টিচার ভুল পড়ায়। এটা দেখ, আমি বললাম বনে বাঘ আছে। কি আছে? বনে বাঘ আছে। ভাগ না, বাঘ। বনে বাঘ আছে। চাঁদপুরের মানুষ বলে বনে ভাগ আছে। আচ্ছা, এবার দেখো, আচ্ছা বনে বাঘ আছে, বাঘ কি পুরো বনের মধ্যেই আছে? আচ্ছা, বনের একটা কোণায় আছে। আচ্ছা, যদি ঐকদেশিক মানে এক দেশি, বোঝে 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 বোঝে, ঐকদেশিক মানে এক দেশি, মানে বিশাল একটা স্থানের একটা অংশে যদি কাজ হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি? ঐকদেশিক। কি বলবো? ঐকদেশিক। তাহলে এই যে বনে বাঘ আছে, এটা কি? ঐকদেশিক। আচ্ছা, ধরো পুকুরে মাছ আছে। মাছ কি সব জায়গায় আছে? না, কারণ জাল ফেলে তো সব জায়গাতে মাছ পাওয়া যায় না। পাওয়া যায়? কিন্তু যদি বলি পুকুরে পানি আছে, তাহলে হবে অভিব্যাপক। আবার যদি বলি বনে গাছ আছে, তাহলে অভিব্যাপক। মানে ধরো বিশাল একটা স্থানে যদি একটা অংশে যদি কাজ হয়, তাহলে সেটাকে বলবো ঐকদেশিক। আর যদি বিশাল অংশে কাজ হয়, ধরো আমার মাথায় উকুন আছে, ধরো নাই আসলে। আচ্ছা, উকুন কি সব জায়গায় আছে? কিন্তু যদি বলি আমার মাথায় চুল আছে, তাহলে চুলটা হবে অভিব্যাপক, ব্যাপক আকারে ছড়ায় যাবে। কিন্তু যদি বলি উকুন আছে, তাহলে সব জায়গায় তো নাই। যদি একটা কাজের মানে একটা বিশাল অংশের যদি একটা ছোট জায়গায় কাজ হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? আর যদি বিশাল অংশ জুড়ে হয়, তোমরা কি এখন বুঝতে পেরেছো? এই ক্লাস কনসেন্ট্রেশন যাতে আমার দিকে থাকে। কি বলে? বলছে না? হ্যাঁ, বুঝি বুঝি খাই শুধু সুজি। বুঝছো? তোমাদের কি অধিকরণটা বোঝা যাচ্ছে? তোমরা কি কারণ বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বলো তো বনে বাঘ আছে, এখানে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ। ঐকদেশিক, অভিভাবক, বৈষয়িক, স্থান, কাল, বিষয় যাই থাকুক না কেন, এটা তো অধিকরণ কারক নাকি? নাকি? পুকুরে মাছ আছে, পুকুরে পানি আছে, পুকুরে পানি আছে, পুকুরে কি আছে? পানি আছে। পুকুরের নিচে দাগ, কোন কারক? স্থান বোঝাইতেছে না? অধিকরণ কারক। এবার যদি তোমারে জিগায় যে পুকুরে পানি আছে, এটা ঐকদেশিক নাকি অভিব্যাপক, তখন বলবো অভিব্যাপক, কারণ পুকুরেই তো পানি আছে। জিনিসটা বুঝতে পেরেছো?
এবার বৈষয়িক মানে যে কোনো বিষয়ের নাম বা যে কোনো সাবজেক্টের নাম, যে কোনো সাবজেক্টের নাম। এটা বাবা আধারাধিকরণের 3 ভাগে বিভক্তিটা। যে কোনো সাবজেক্টের কি নাম, যেমন আমি যদি বলি পদার্থবিদ্যা, যুদ্ধবিদ্যা। যুদ্ধবিদ্যা একটা সাবজেক্ট আছে, আমাদের দেশে নেই, অন্য দেশে আছে। রসায়ন, এই কেমিস্ট্রি, হ্যাঁ। আচ্ছা এই তুই বলতো দাঁড়া, MOTHER মোতাহার না মাতাহার? MOTHER মোতাহার না মাতাহার? MOTHER মোতাহার না মাতাহার? মোতাহার, ইয়েস। হ্যাঁ বস, আরেকজনকে আরেকবার ফাঁসাবো। তাহলে MOTHER মোতাহার না মাতাহার? MOTHER মোতাহার না মাতাহার? ওকে, সমস্যা নেই। আমাদের যেদিন প্রথম ধরছে আমিও ফাঁসা গেছিলাম, আমিও পারি নাই। না ওরে, আমি আবার অপশন দিছি 2টা। এবার বলছে মোতাহার। তাহলে আমি বললাম মেয়েটি পদার্থবিদ্যায় ভালো। মেয়েটি কিসে ভালো? পদার্থবিদ্যায় ভালো। কোথায় ভালো? পদার্থবিদ্যায় ভালো। তাহলে এই যে পদার্থবিদ্যায় ভালো, তাহলে এটা কোন কারক? অধিকরণ কারক। আগে কোন বিভক্তি আছে? সপ্তমী বিভক্তি আছে না? সপ্তমী বিভক্তি আছে না? এই অর্থে সপ্তমী বিভক্তি না? তোমরা কি অধিকরণ কারক বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি দাঁড়িয়েছো না? তুমি দাঁড়াওনি, কাকে দাঁড় করায়? হ্যাঁ বাবা তুমি দাঁড়াও। ভালো আছো? তোমার নাম কি? ক্লাসরুমে চা খাওয়া নিষেধ। রুমে কোন কারক? অধিকরণ। কোন বিভক্তি আছে? কেন? একার আছে তাই। দেখেছো? আচ্ছা বসো। রাস্তায় একজন ফকির দাঁড়িয়ে আছে, তুমি ফকিরকে টাকা দাও। ফকিরকে কোন কারক? কোন বিভক্তি? শোনো, কখন শূন্য বিভক্তি হবে এটা একটু আজকের জন্য শিখে নাও, সারা জীবন মনে থাকবে। যখন কোন শব্দ বেজ ওয়ার্ডে থাকবে। কিসে থাকবে? বেজ ওয়ার্ড। যখন কোন শব্দ বেজ ওয়ার্ডে থাকবে মানে মূল শব্দ। কিরকম? ধরো আমি লিখলাম আমার নাম প্রামাণিক, কি লিখেছি? প্রামাণিক স্যার। তাহলে প্রামাণিক, এটা কি কোনো কিছু কি মডিফাই করেছি? কিন্তু আমি যদি বলি প্রামাণিক কে, তখন মডিফাই। প্রামাণিক স্যারের বিয়ে, প্রামাণিকের, এখানে মডিফাই করেছি না? যদি মডিফাই না থাকে, এরকম যদি শব্দটা যদি কোনো মডিফাই না থাকে, তাহলে শব্দটা কি শূন্য বিভক্তি আছে। আর দেখো ছেলে, এটা কি মডিফাই করা হয়েছে? কারণ এখানে থাকার পরেও কিন্তু এটাই তো মূল শব্দ। এখন এখানে কিন্তু আবার ভাইবো না ছাত্র ছিল এ থাকলে সপ্তমী বিভক্তি, ছেলে সপ্তমী বিভক্তি হবে? স্যার সালাম স্যার, তাহলে কি এখানে সপ্তমী বিভক্তি হবে? হবে না, কারণ এটাই মূল শব্দ। আবার যদি বলি মেয়ে, এটাই মূল শব্দ, তাহলে এখানে কোন বিভক্তি থাকবে? শূন্য বিভক্তি থাকবে। 2টা টপিক পড়াচ্ছি, গণিতত্ত্ব শেষ করছি, এখন এটা করছি। হ্যাঁ খুব ভালো পারে, এবং এর মোস্ট অফ দ্য স্টুডেন্টস উইল গেট চান্স এট ঢাকা নার্সিং কলেজ ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আরেকবার বলো আমিন। আমিন। ঠিক আছে? নীল ডাউন করছিলাম না, এটা তো নীল ডাউন করেন। হ্যাঁ এই জন্যই তো নীল ডাউন করে রাখবো। এরা একটা প্রশ্ন করছে, স্যার মেহেদী স্যারের নাম ছিল প্রামাণিক, আপনার নাম ছিল প্রামাণিক, আপনারা কি আত্মীয় নাকি? আমি বলছি যে হ্যাঁ আত্মীয়। এখন আগে কথা বলার জন্য। হ্যাঁ ঠিক আছে, আসে। নেক্সট ক্লাস সাথে নিয়ে আমাদের নেক্সট ক্লাস পরশু 1 তারিখ পর্যন্ত এই বেসিক ক্লাসগুলো চলবে। আমাদের শিডিউল ক্লাসগুলো 1 তারিখ থেকে শুরু হবে। পরীক্ষা হবে না, এই কথা পরীক্ষাটা ম্যান্ডেটরি না, যদি নেয় নেবে না, সবকিছু 1 তারিখ থেকে ভালো চলবে। ঠিক আছে?
তো পরশুদিন কি ক্লাস হবে সেটা তোমরা পেজে দেখে নিবা। শেষ করে দিব না? না, আমি ইংলিশ পড়ানো ছেড়ে দিচ্ছি, টেনশন নাই। আচ্ছা, নতুন নতুন টিচার আসছে তো সবার। আপনি যাবেন না আমি যাচ্ছি না তো, আমি আসছি। তুমি একটু কম দেখা হবে। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যারা প্রাইভেট গ্রুপে জয়েন করোনি, তোমরা প্রাইভেট গ্রুপে জয়েন করে নিবা। কারণ তোমাদের সব তথ্যগুলো আমরা প্রাইভেট গ্রুপে দিব। যারা জয়েন করোনি বা লিঙ্ক জানো না, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে জয়েন হয়ে নিবা। তোমরা ভাইয়াকে বলবো, ভাইয়া প্রাইভেট গ্রুপে লিঙ্ক দিবে। আর এই প্রাইভেট গ্রুপে জয়েন করার জন্য এখানে নাম দিতে হবে। ফার্মগেটে কিংবা অন্য কোনো শাখায় যারা ভর্তি আছে, তারা ওই শাখার নামটা দিবা আর রিসিট নাম্বারটা দিবা। অটোমেটিক জয়েন বন্ধুদের আমাদের জয়েন হবে। ঠিক আছে, তোমরা নিজ দায়িত্বে এই কাজটা করে নিবা। এটা করে নিলে তোমাদের অনেক কাজই সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে পরশু একই টাইমে। এখন আমরা শনি সোম বুধ কিংবা রবি মঙ্গল বৃহস্পতি এই ব্যাচের মধ্যে কোনো রকম মানে আলাদা করে কিছু করতেছি না, সবার জন্য সেম। ঠিক আছে, আর সব কিছু হবে 1 তারিখ থেকে, শীত পরীক্ষা সব 1 তারিখ। ঠিক আছে, ধন্যবাদ। ভাই তাহলে আমি শেষ করে দিই, আমার এখন তো ক্লাস হবে। তো তাহলে বেজ ওয়ার্ড হলে কোন কোন বিভক্তি? শূন্য বিভক্তি। যদি বলি বাংলাদেশ কোন বিভক্তি? রহিম কোন বিভক্তি? কিন্তু যদি বলি রহিমের কোন বিভক্তি? যদি বলি রহিমকে কোন বিভক্তি? চতুর্থী বা দ্বিতীয়া। আর রহিমকে দিয়ে তুমি যে রহিমকে টাকা দিচ্ছে পরকালে রাখতে দ্বিতীয়া। যদি বলি ভিক্ষুককে, অনাথকে। সবাই অনেক ভালো থাকবা, সুখে থাকবা, সুস্থ থাকবা, ঢাকা নার্সিং কলেজের সাথে থাকবা, আইকর্নিয়ার সাথে থাকবা, তোমাদের সাথে দেখা হবে। আর শোনো, গ্রুপে জয়েন করে ক্লাসগুলো দেখো, তোমাদের অনেক উপকার হবে। ঠিক আছে, যারা অনলাইনে আছো আজকে বোধ নাই, গলা ভেঙে গেছে, দেখো না। আমার গলা নষ্ট হয়ে যাবে। আমি কথা বলছি